হ্যালো ফ্রেন্ডস, বেশি দেরি না করে পরবর্তী গল্পটুকু নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এবং নিত্য নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সো আর বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। সুখের ঠিকানা, লেখিকা শারমিন হোসেন। পর্ব 10। জারিফের থেকে অনুমতি পেয়ে কথা রুমের ভেতরে পা বাড়ায়। জারিফ কপাল কুঁচকে কথার দিকে চাইল। কথার হাতে বেসিক ইজি বইটা এক হাতে চেপে ধরে জারিফের থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে কথায় স্টেট দাঁড়ায়। জারিফ স্বাভাবিকভাবে শোধালো, কিছু বলবে? কথা ক্ষীণ আওয়াজে একটু টেনে টেনে বলল, ভাইয়া একটা লাইন ঠিক বুঝতে পারছি না, একটু ট্রান্সলেট করে দিবেন প্লিজ। কথাটা বলে হাতে থাকা বইটা মেলে ধরে জারিফের সামনে। জারিফ কথার থেকে বইটা নিল। ইশারা করতেই কথা আর একটু এগিয়ে এসে এক আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, এইটা। কিছুক্ষণ পর কথা ফের কণ্ঠে কোমলতা নিয়ে ঠোঁট আওড়ায়, ভাইয়া আর একটা বিষয় জানার ছিল, আপনি অনুমতি দিলে বলতাম আর কি। সবসময় সবার সামনে যে কোনো কথা বলে ফেলার অভ্যাস থাকলেও সামনের মানবটার সামনে কথা মেপে মেপে কথা বলে। সামনের মানুষটাকে রেসপেক্ট করে, সাথে ভয় করে। আবার মানুষটাকে পার্সোনালিটি কথাকে তেমনই মুগ্ধ করে। আর অন্য 5 জন কাজিনদের মতো তাদের মধ্যে কখনো কখনো ইয়ার্কির সম্পর্ক নেই, জাস্ট ভালো মন্দ এতটুকু কথা হয়। এর বাইরে হাসি ঠাট্টা কোনোদিনই হয়নি। কথা বলার আগ্রহ দেখালেও তার এই স্বল্পভাষী গম্ভীর অ্যাটিটিউডের মালিক কাজিন সর্বদা ডিস্টেন্স বজায় রেখে চলে। আর এই ডিস্টেন্স বজায় রেখে চলাতেই সবাই যেন বেশি করে তার ওপর মুগ্ধ হয়। জারিফ গম্ভীর গলায় বলল, ওকে, প্রবলেম নেই। কথা ভুজুগোল কুঁচকে চিকন স্বরে ফের বলল, ভাইয়া কোন প্রকৌশলীর বই কিনলে ভালো হবে? ইয়ে মানে কোন প্রকৌশলী বেশি ভালো আর কি। জানলে আপনি তো অনেক জ্ঞান রাখেন, তাই আপনার থেকে জানতে চাচ্ছি। জারিফ কিছুক্ষণ ভেবে নিয়ে আরেকটু প্রকাশনীর নাম বললেন। কথা স্মিত হেসে বলল, থ্যাংক ইউ লর্ড ভাইয়া। জারিফ বিছানার উপর নিজের পাশে রাখা ফোনের দিকে একবার চাইল। লিয়া তো লাইনে আছে। এটা খেয়াল হতেই জারিফ তৎক্ষণাৎ বলল, আচ্ছা কথা, এবার তুমি আসতে পারো কেমন? কথা ঘাড় নাড়িয়ে ঠিক আছে বলে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। এমন সময় কিছু ভেবে জারিফ কথাকে ডেকে উঠল, কথা 1 মিনিট ওয়েট। কথা তড়িৎ গতিতে পেছনে ঘুরে দাঁড়ালো। জারিফ বলল, তোমার কি কি বই লাগবে তার লিস্ট করো, আর লিস্টটা মায়ের কাছে দিও, সময় করে এক সময় আমি নিয়ে আসব। জারিফ নিজের দায়িত্ববোধ থেকে মনে করে, যারার বই আরও প্রয়োজনীয় সব কিছুতে আমি নিজেই নিয়ে আসি। আর কথা, সেও তো নিজের বোনের মতোই। মেয়েটা যখন কিনবে বলল, তখন একজন দায়িত্ববান মানুষের মধ্যে পড়ে নিজ থেকেই সেগুলো এনে দেওয়া। আর মেয়েটা এই বাড়ি থেকে এখন পড়াশোনা করছে, তাই আর তার ভালো মন্দ দেখা এ বাড়ির সবার দায়িত্বের মধ্যে পড়ে। যদিও কথার পড়াশোনার খরচ সহ বাদ বাকি আনুষ্ঠানিক সব কিছুর ব্যয় ফুপাই দেয়, শুধু থাকার খাওয়া আর মামারা কাপড় চোপড় এটা সেটা খুশি হয়ে এতটুকু। কথা ইতস্তত করে জড়তা নিয়ে বলল, না ঠিক আছে ভাইয়া, আমি কলেজ থেকে আসার সময় বইগুলো লাইব্রেরি থেকে নিয়ে আসব। আমাকে এমনিতেও কালকে একবার লাইব্রেরিতে যেতে হবে, আর নিজেরই কিছু প্রয়োজন আছে। তাই বলছি, তোমার কি কি বই প্রয়োজন তা একটু টুকে রেখো, আমি সেই সময় নিয়ে আসব। কথাও পর নিজ মাথা নাড়িয়ে হ্যাঁসূচক উত্তর দেয়, অতঃপর চলে যায়।
কথা চলে যেতেই জারিফ ফোনটা হাতে নেয়। জারিফ ভেবেছে লিয়া হয়তো কল কেটে দিয়েছে। জারিফকে ভুল প্রমাণিত করে লিয়া এখনও লাইনে আছে। জারিফ কণ্ঠে একরাশ শীতলতা নিয়ে শান্ত স্বরে বলল, সরি এতক্ষণ ওয়েটিংয়ে রাখার জন্য। ফোনের ওপাশ থেকে আদেশের সুরে লিয়া বলল, সরি টরি রাখেন, দেশ জুড়ে দায়িত্ব পালন করছেন আর এদিকে বইয়ের দিকে গা ছাড়া ভাব নিয়ে চলছেন। আপনি এখন আমাকে বলুন, আপনি আগামী রোজ শুক্রবার আপনার শ্বশুরবাড়িতে আসছেন। ইনভাইট রক্ষার্থে যদি আমার শ্বশুরবাড়ি থেকে কেউ না আসে তাহলে আমার নিজের কাছেই বিষয়টা খারাপ লাগবে। আপনার বউয়ের প্রেস্টিজের ব্যাপার স্যাপার। জারিফ পায়ের সাথে পা জড়িয়ে বিছানায় হেডের সাথে হেলান দেয়। শব্দহীন মৃদু হাসলো, যা ওপাশের রমণী বুঝতে পারল না। জারিফ ফের বলল, ওলিয়া আবার এক কথা বলতে ভালো লাগে না। বললাম তো জামাই পরিচয়ে এই প্রোগ্রামে যাচ্ছি না। আর কেন যাচ্ছি না তার কারণ তো তোমাকে বললামই। তোমার যাতে অসম্মান হয় এরকম কিছু আমি জেনে শুনে কোনোদিনই করব না। আমার বইয়ের সম্মান রক্ষা করার দায়িত্ব আমার। ইনভাইট রক্ষার্থে আমি না গেলেও আমার পরিবারের লোক যাবে। এই আপনি দেখছি খুব জেদ ধরে আছেন। তুমিও তো কম জেদি নও। আমার উপর সহৃদয় হও, তাহলে তোমাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে শ্বশুরবাড়ি দাওয়াত খেতে যেতাম, অন্যদের দাওয়াত ইগনোর করতাম। জারিফের শেষের কথাটুকু লিয়ার কপালে ভাঁজের সৃষ্টি হলো। লিয়া মনে মনে রিপিট করলো, অন্যদের দাওয়াত মানে? অতঃপর লিয়া ঠোঁট কামড়ে ধরে প্রশ্ন করে উঠল, অন্যদের দাওয়াত মানে? কোথায় আবার দাওয়াত, বুঝলাম না। জারিফ একটু থতমত খেয়ে বসে তড়িৎ গতিতে বলল, তেমন কিছু নয়, ভুল শুনেছ হয়তো। আচ্ছা বাদ দাও। একটু থামলো জারিফ, কথা ঘোরাতে ফের বলল, এই লিয়া আমি তো টেনশনে আছি। লিয়া কোনো প্রকারের ভনিতা ছাড়াই সোজাসুজি স্পষ্টভাবে শুধায়, কিসের টেনশন? জারিফ গলার স্বর একটু খাদে নামিয়ে ফের বলল, তুমি এত জেদি, আবার আমি শান্তশিষ্ট ভদ্র সভ্য হলেও জেদ আমার কম নেই, তা তো তুমি জানোই। হ্যাঁ, নিজেই নিজেকে শান্তশিষ্ট ভদ্র সভ্য উপাধি দিচ্ছেন। আমি তো আপনার মধ্যে সভ্য এর সও খুঁজে পাই না। তোমার কাছে আমি সভ্য হতে চাই না। বউয়ের কাছে সভ্য হওয়া মানে নিজেরই লস, আর অসভ্য হলে অনেক লাভ, বুঝলে? কাছে থাকলে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিতাম। লিয়া বিড়বিড় করে বলল, অসভ্য? জারিফ শব্দ করে হাসলো, এক হাতে চুলের মধ্যে আঙ্গুল চালনা করে নিয়ে ফের বলল, যা বলছিলাম, তুমি জিদি আমিও জিদি। এখন তো দুইজনের এই জিদ, আমাদের বাচ্চা পেলে কেমন জিদি হবে আল্লাহ মালুম। লিয়া খিলখিলিয়ে হেসে উঠল। লিয়ার হাসির সংকার এপাশের মানব মুগ্ধ হয়ে শ্রবণ করতে থাকে। এর মধ্যে রাজিয়া সুলতানা লিয়াকে ডাকেন। লিয়া জারিফকে উদ্দেশ্য করে বলল, আম্মু ডাকছে, আমি পরে কথা বলছি। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। পরের দিন আজ সকালে লিয়ারা ওর দাদু বাড়িতে আসছে। বিয়ে বাড়িতে এসে আত্মীয় স্বজন তেমন কেউ আসেনি। আসলে বিয়েটা খুব জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে না। আগে একটা দুর্ঘটনা ঘটায় তাসনিমের বাবা বেশি লোকজনকে ইনভাইট করেননি। নিকট আত্মীয় স্বজন যাদেরকে না বললেই নয়, শুধু তাদেরকে বলেছেন। ঘরোয়াভাবে করতে গিয়েও নিকট আত্মীয় স্বজন আর কমতো নয়। আত্মীয় স্বজনেরা আজকে 2-4 জন আসছে, বাকিরা আগামীকাল। আবার কেউ কেউ একেবারে বিয়ের দিন আসবে। ঘড়ির কাঁটা সন্ধ্যা 7টার ঘর ছুঁই ছুঁই। ড্রয়িং রুমের সোফায় 3 বোন বসে গল্প করছে। তাসনিম মাঝে, দুই পাশে লিয়া আর দুলি। বড়রা হয়তো ভেতরে নিজেদের রুমে, কেউ কেউ হয়তো মাগরিবের নামাজ শেষ করে
রুমে আছে নিজে। এরা তিন বোন জমিয়ে গল্প করছে। লিয়া তাসনিমকে উদ্দেশ্য করে শুধালো, আপু কালকে তো তোমার হলুদ, আর আলিফ ভাইয়ার বাড়ি তো ঢাকা, অত দূর থেকে হলুদ নিয়ে আসবে কোন সময়? তাহলে হলুদ প্রোগ্রাম শুরু হবে কখন? তাসনিম কিছু বলার আগেই পাশ থেকে তুলি গমগমে কণ্ঠে বলল, আরে আলিফ ভাইয়া তো এখানেই থাকে, বিয়েটা এখান থেকেই করবেন, ঢাকাতে নয়। আন্টিও এখন ভাইয়ার সাথেই থাকে। বিয়ের কথা ঠিক হবার পরপরই বড়সড় একটা ফ্ল্যাট নিয়েছে। আর ভাইয়ার নিকট আত্মীয়রা বিয়ের জন্য ময়মনসিংহে আসবে। আর আসবে কি কেউ কেউ তো অলরেডি চলেই এসেছে, তাই না আপু? শেষের কথাটা তাসনিমের দিকে তাকিয়ে বলে তুলি। তাসনিম কপাল চুলকে ঠোঁট ছোট করে বলে, এর মধ্যে তুলি কিছু ভেবে নিয়ে ঠোঁট আওড়ায়। আচ্ছা আপু, আমাদের এদিকে তো একটা নিয়ম, নতুন বউয়ের সাথে নানি দাদি এরা যায়, বিশেষ করে বিয়ের সাথে। কিন্তু আমাদের তো নানি বেঁচে নেই, আর দাদিমণি তো অসুস্থ, মনে হয় না তোমার সাথে যেতে পারবে। তাসনিম একটু নড়েচড়ে বসলো, বলল, নানিমণি নেই, দাদিমণি যেতে পারবে না, তাতে কি হয়েছে? তোরা দুজন তো আছিস, তোরা যাবি, আর ছোট ছোট বোনেরা তো যায়। লিয়া তড়িৎ ঠোঁট প্রসারিত করে বলল, এই এই আপু, আমি যেতে পারবো না, প্লিজ ডোন্ট মাইন্ড। আমার নতুন এক জায়গা পেলে গেলে ঠিকঠাক ঘুম হয় না, আর এটা সেটা সমস্যা হতেই থাকে, তাই আমাকে যেতে বলো না প্লিজ। লিয়া অসহায় চাহনিতে তাসনিমের দিকে চাইলো। তুলি কাট কাট গলায় বলল, লিয়া না গেলে আমিও যাব না। লিয়া রাজি হলে না হয় ভেবে দেখতাম। তাসনিম বলল, এই লিয়া কি সমস্যা হবে আবার? আমি থাকবো তো। আর স্যারের মা খুব ভালো, আন্টি আছেন, তাই বলছি তুই নির্দ্বিধায় রাজি হতে পারিস। আর তোরা গেলে আমার ভালো লাগবে। জোর করছি না, তবে বলবো ভেবে দেখিস কেমন? লিয়া ঠোঁট উল্টে চুপচাপ রয়, হেনা কিছুই বলে না। আর তুলির কিছু মনে হতেই হঠাৎ উচ্ছ্বসিত কণ্ঠে বলল, এই লিয়া, তোকে একটা কথা জিজ্ঞেস করব ভেবেছিলাম, ভুলেই গিয়েছি তো। ঈদের দিন বিকেলে আম্মু মেজো চাচিমার সাথে ফোনে কথা বলার সময় তোর কথা জিজ্ঞেস করতেই চাচিমা বলল, তুই জারিফ ভাইয়ার সাথে বাইরে গিয়েছিস, তা কোথায় কোথায় ঘুরলি শুনি? শশী লজ, জয়নুল আবেদিন পার্ক, বোটানিক্যাল গার্ডেন নাকি ড্রিমল্যান্ড? তুলি ভ্রু বাঁকিয়ে লিয়ার দিকে উত্তরের আশায় চেয়ে রয়। লিয়া কানের পাশে মশা তাড়ানোর ভঙ্গিমা করে এক হাত নাড়িয়ে বলল, ধুর, এসব কোথাও না, ড্রিমল্যান্ড কোথাও না, সোজা শ্বশুরের ল্যান্ডে গিয়েছিলাম। তুলি বড় বড় চোখ করে চাইলো, অবাক হয়ে উৎফুল্ল কণ্ঠে ফের বলল, বাব্বা, বিয়ের পর প্রথম ঈদ শ্বশুর বাড়িতে করলি, বেশ ইন্টারেস্টিং তো ব্যাপারটা। তাসনিম ফোন ওপেন করে এফবিতে ঘোরাঘুরি করতেই এমন সময় মেসেঞ্জারে আলিফের মেসেজ আসে। সাউন্ড অফ থাকায় কোনো শব্দ হয় না, সবুজ বাতি জ্বলতে থাকে দেখে হয়তো ডাক্তার সাহেব এই সময় মেসেজ করেছেন। তাসনিম বেশ বেকায়দায় পড়ে, এখন ওদের দুজনের মাঝে বসে কোনো মেসেজ লিখতে গেলে তাসনিমের থেকে আগে দুই পাশ থেকে দুইটি হাম লিখিয়ে মেসেজ দেখতে থাকবে। আর হুট করে এখন উঠে গেলেও দুই বোন টিপ্পনি কাটবে, লজ্জায় ফেলতে এই দুইটার জুড়ি নেই। তাসনিম আলিফের মেসেজটা সিন না করে ফোনটা অমনি রেখে দিল আর উৎখুশ করতে থাকে। এর মধ্যে রাজিয়া সুলতানা সিঁড়ি দিয়ে নামতে নামতে লিয়াকে ডেকে বললেন, লিয়া, ফোন কোথায় তোর, কোথায় রাখিস? হ্যাঁ,
লিয়া মাথাটা তুলে সামনে দৃষ্টি দিল, বলল রুমে আছে। কিন্তু কেন বলো তো? রাজিয়া সুলতানা লিয়ার কাছাকাছি এসে হাতে থাকা লিয়ার ফোনটা লিয়ার সামনে বাড়িয়ে দিয়ে বললেন, জারিফ ফোন দিয়েছিল, বলল তোর নম্বরে কল দিয়ে নাকি পাচ্ছে না, বিকেল থেকে নাকি ট্রাই করছে। লিয়া মায়ের হাত থেকে নিজের ফোনটা নেয়, মৃদু আওয়াজে বলল, দুপুরের পর থেকে ফোন হাতে নেইনি, ফোন সাইলেন্ট ছিল, খেয়াল করিনি। রাজিয়া সুলতানা কিছু না বলে কিচেনের দিকে যেতে থাকলো। তুলি টিপ্পনি কেটে বলল, ফোনটা তো সব সময় কাছে কাছে রাখবি। বেচারা জারিফ ভাইয়া উপায় না পেয়ে অবশেষে কিনা শাশুড়িকে ফোন দিয়েছে। বউয়ের সাথে বেচারা কথা বলতে না পেরে এতক্ষণ দম বন্ধ হয়ে আসছিল হয়তো। যা যা বোন, তাড়াতাড়ি কথা বলে অক্সিজেনের যোগান দে। তাসনিম ঠোঁট টিপে হাসতে থাকে। লিয়া মোটা মোটা চোখে তুলির দিকে চাইলো, দাঁত কটমট করে একটু টেনে বলল, তুলি বেশি বেশি হচ্ছে কিন্তু। তাসনিম ফোড়ন কেটে বলল, তুলি ছোট বোনকে কেউ এভাবে জ্বালায়? আমার মিষ্টি বোনটা লজ্জা পাচ্ছে তো। লজ্জায় লাল আভা ছড়িয়ে পড়ছে আর তার শুভ্র বদনে। লিয়া কাঁদো কাঁদো ফেস করে করুণ সুরে বলল, আপু তুমিও এরকম বলছো? ঠিকঠাক বাড়িতে পৌঁছাইছি কিনা হয়তো এটা জানার জন্য ফোন দিয়েছে। তাসনিম মাথা নাড়িয়ে বলল, তাই তো। আমার ছোট আপার কি খবর? গম্ভীর কণ্ঠের আওয়াজ শ্রবণীন দিয়ে পৌঁছাতে লিয়া ঘাড় ঘুরিয়ে জান্নাত বেগমকে দেখতে পায়। জান্নাত বেগম সিঙ্গেল সোফায় আয়েশ করে বসলেন। লিয়া কিছু বলার আগেই জান্নাত বেগম মশকরা করে ফের বললেন, তা ছোট আপা 3 মাস তো হয়ে আসলো, পরীক্ষা শেষ, তোমার সিদ্ধান্তটা তো আমাকে আর জানালে না। লিয়ার নিটল কপালে শুকনো ভাঁজের সৃষ্টি হলো। তড়িৎ গতিতে বলল, কিসের সিদ্ধান্ত দাদিমণি? জান্নাত বেগম মৃদু হাসলেন, মনে মনে খুশিও হলেন, তবে সেসব প্রকাশ না করে ফের মুখাবে গম্ভীরতার ছাপ টেনে নিয়ে বললেন, এর মধ্যেই ভুলে গেলে ছোট আপা? আমি তো বসে বসে অপেক্ষা করছিলাম ছোট আপা কি বলে সেইটা জানার জন্য। নাচ জামাইয়ের ব্যাপারে তোমার মতামত কি? লিয়া এতক্ষণে পুরো বিষয়টাই টের পেল, খানিকটা লজ্জাও পেল। সেদিন তো বড় বড় করে অনেক কথাই বলেছিল, এই দুর্ঘটনা বয়ে বেড়াতে পারবে না, হেনতেন আরও কত কি। এসব কথা মনে পড়তেই লিয়া ভ্যাবাচেকা খায়। এখন দাদিমণিকে কিভাবে সবটা বলবে? লিয়া আরও ছোট তারে তাকে দৌড়ে ঠেলে উঠে দাঁড়ালো। জান্নাত বেগমের সোফার হাতলের ওপর বসলো, 2 হাতে দাদিমণির গলা জড়িয়ে ধরে বলল, ও দাদিমণি এভাবে লজ্জা দিও না প্লিজ। বলেছিলাম তো অনেক কিছুই, পরে যখন বুঝলাম তোমার নাচ জামাই চোখে না হারালেও আমাকে চাইছে, তার চোখের ভাষা বলছে সে আমাকে চায়, তাই আর অভিমানটা পুষে রাখতে পারলাম না। জান্নাত বেগম লিয়ার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমি খুব খুশি হয়েছি ছোট আপা, উপরওয়ালার ওপর হাজারো শুকরিয়া, সময় থাকতে থাকতেই তোমরা একে অপরকে বুঝে নিয়েছো। আল্লাহর কাছে দোয়া করি তোমাদের অনাগত সংসার জীবন যেন সুখে শান্তিতে কাটে, পরিবারের সবার সাথে মিলেমিশে আনন্দে কাটাতে পারো। আরও দোয়া করি জীবনে অনেক বড় হও, ভালো মন্দ বাছ বিচার করে চলো। আরও এটা সেটা উপদেশমূলক কথা বললেন দাদিমণি। অতঃপর লিয়া রুমে আসে, ব্যালকনিতে দাঁড়িয়ে জারিফের কাছে কল ব্যাক করে। ব্যালকনিতে মৃদু বাতাস আসছে, হালকা বাতাসে লিয়ার শরীরটা শিহরিত হয়ে উঠল। বেশ ভালোই লাগছে এই অন্ধকার ঘেরা রাতের পরিবেশ, মৃদু বাতাসে ব্যালকনিতে। দ্বিতীয়বারের সময় জারিফ কল তুলে, কল রিসিভ করেই ওপাশ থেকে
ব্যতিব্যস্ত হয়ে জারিফ শুধায়, কোথায় থাকো তুমি? মানছি বাড়িতে সবার সাথে ব্যস্ত সময় পার করছো, তাই বলে সারাদিন একবারও একটা কল দেওয়া যায় না। উফ, আবার এদিকে বিকেল থেকে ফোন দিচ্ছি তবুও তুলছো না। তোমার মতলব কি? বল বলো তো শুনি। বাড়িতে গিয়ে বরকে একদম ভুলে টুলে গেলে নাকি? জারিফের এক নাগাড়ে বলা কথাগুলো লিয়া শুনছে আর মিট মিট করে হাসছে। লিয়ার শান্ত গলায় বলল, রিল্যাক্স জনাব, রিল্যাক্স। সরি, খুবই সরি। আসলে অনেক দিন পর বাড়িতে আসছি, সবার সাথে সময় কাটাতে গিয়ে সময় হয়ে ওঠেনি, আর আসার পর ফোনে হাত নেওয়াই হয়নি। জারিফ ছোট করে শ্বাস টেনে নিল, স্বাভাবিকভাবে বলল, সব বাসার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে সবাই। আরও কিছুক্ষণ কথা বলে ফোন কাটে লিয়া। এর মধ্যে পিছন ঘুরে রুমের দিকে পা বাড়ায়। দু এক কদম যেতেই তুলির গলার আওয়াজ আসে, লিয়া কোথায় তুই? লিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে বলল, এখানে। তুলি সেদিকে তাকিয়ে মৃদু হাসলো। তুলির এক নাগাড়ে আইসক্রিম। বাম হাতের সাহায্যে তুলি কপালটা মুছে নিল। প্রচণ্ড গরম পড়েছে, বৃষ্টির দেখা মিলছে না, জনজীবন বিপর্যস্ত এই খ্যাপাটে গরমে। তুলি ব্যালকনির দিকে আসতে থাকে, এক হাত কপালে রেখে তুলি বলল, উফ, আন্দার কিতনি গার্মি হে, বাহার কিতনি সার্দি হে। মুচকি হেসে সুর করে লিয়া বলল। তুলি ফেক করে হেসে উঠল। অতঃপর তুলি ব্যালকনিতে রেলিং ঘেঁষে দাঁড়ালো। ব্যালকনিতে হালকা বাতাস আসছে। তুলি প্রফুল্ল চিত্তে বলল, সত্যি তো এখানে একটু তাও ঠান্ডা আছে, আর রুমের ভেতর ফ্যানের বাতাস মনে হচ্ছে হিটার অন করে দিয়েছি। তুলি হাতে থাকা দুইটা কোন আইসক্রিম থেকে একটা লেয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা তোর। ছোট চাচ্চু সবার জন্য আইসক্রিম এনেছে। যা গরম পড়েছে বাবা, এখন ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে দেহটা ঠান্ডা করি, কি বলিস? লিয়া আইসক্রিমটা খেতে খেতে বলল, হুম। ঘড়ির কাঁটা টিক টিক করে চলে জানান দিচ্ছে রাত্রি 12টা পেরিয়েছে। বিয়ে বাড়ি চারদিকে সাজবর, পুরো বাড়ি লাল সবুজ নীল, এক কথায় হরেক রঙের বাহারি লাইটিং এ ঝলমল করছে। তাসনিম ফোন হাতে নিয়ে সামনে ধরে আছে। তাসনিম ব্যালকনিতে দাঁড়িয়ে, আর রুমেলিয়া আর তুলি ঘুমের দেশে পাড়ি দিয়েছে। আজকে 3 বোন একসাথেই শুয়েছে। বিয়ে হয়ে যাবে, আপুকে আর এভাবে পাওয়া যাবে না, এই নিয়ে 2 বোনের আফসোসের শেষ নেই। সন্ধ্যা থেকে হলুদ মেহেন্দি এসব নিয়ে হই হুল্লোড় করতে করতে বেশ ক্লান্ত ছিল লিয়া আর তুলি। তাই তো বিছানায় গা এলিয়ে দেওয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে। তাসনিমও মাত্রই শুয়েছিল, এমন সময় ডাক্তার সাহেবের কল আসে। তাসনিম কল রিসিভ করে ব্যালকনিতে আসে। হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলছে। ঝলমলে ভিডিও বিভিন্ন রঙের আলো তাসনিমের মুখের ওপর এসে পড়ছে। তাসনিমকে থেকে থেকেই যেন কৃত্রিম আলোরা রাঙিয়ে দিচ্ছে, আর সেই রাঙানো মুখটা ফোনের ওপাশ থেকে কেউ একজন নিষ্পলক চাহনিতে চেয়ে দেখছে। আলিফ সফট ভয়েসে বলল, তোমার মুখে এখনো হলুদের আভা ছড়িয়ে আছে, তোমাকে দারুণ লাগছে। আমার চোখে তো নেশা ধরে যাচ্ছে। চোখের নেশাটা থেকে থেকেই বুকে জ্বলন ধরাচ্ছে, আমাকে ভীষণ তৃষ্ণার্ত করছে। তাসনিমের কান দিয়ে ধোঁয়া বেরোনোর উপক্রম। তাসনিম ঠোঁট কামড়ে ধরে এলোমেলো দৃষ্টি ফেলল, ফোনের স্ক্রিনে তাকাতে পারল না। আলিফ তাসনিমের লজ্জা পাওয়া মুখশ্রী দেখে বিস্মিত হাসলো। ইচ্ছে করে লজ্জা দিতে ফের বলল, এভাবে ঠোঁট কামড়ে ধরো না, এমনিতেই তোমার কোমল গোলাপি ঠোঁটে নিজেকে ডোবাতে ইচ্ছে করে।
আবার ঠোঁট কামড়ে ধরছো। আমার তো নিজেকে বেসামাল। আলিফকে থামিয়ে দিয়ে তাসনিম তড়িঘড়ি করে বলে উঠল, রাত অনেক হয়েছে, আমার ভীষণ ঘুম পাচ্ছে, এখন রাখি। আলিফ নিঃশব্দে চমৎকার হাসলো, শান্ত কণ্ঠে বলল, ওকে। রোজ রোজ রাত জাগলে শরীর খারাপ হবে, তাই আজকে বেশি করে ঘুমিয়ে নাও। আমি একজন ডাক্তার হয়ে জেনে শুনে নিজের বউয়ের ক্ষতি চাইবো না, তাই বলছি আজকে ডাবল ঘুম দিয়ে নাও, কেমন? কালকে না হয়। গুড নাইট। আলিফের কথার মাঝেই তাসনিমিটা বলে। আলিফকে দ্বিতীয় কথা বলার সুযোগ না দিয়ে তাসনিম দ্রুত কল কেটে দেয়। কল কেটে হাঁপ ছেড়ে যেন বাঁচে, বড় করে শ্বাস টেনে নেয়। পার্লার থেকে আর্টিস্ট এসে তাসনিমকে বউ সাজাচ্ছে। ব্রাইডাল সাজে সাজানো হচ্ছে। লিয়া আকাশি রঙের থ্রি পিস পরেছে, ভেজা চুলগুলো চিরুনি করে নিজের রুমের ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। এই 2 দিনে জারিফের সাথে ফোনে খুব কমই কথা হয়েছে। বাড়িতে লোকজন, আবার বিয়ে বাড়ি মানেই ব্যস্ততা, এটা সেটা, তাই বেশি কথা হয়নি। রাতে একবার করে কথা হয়েছে। লিয়া জারিফকে আর একবারও আশা প্রসঙ্গে কিছু বলেনি, জারিফও কিছু বলেনি। লিয়া দেখতে চায় জারিফ কি করে, তবে লিয়ার দৃঢ় বিশ্বাস জারিফ মুখে যাই বলুক না কেন ঠিক আসবে। লিয়া জারিফের কথা ভাবছিল আর দৃষ্টি দেয় গেট বরাবর। বরযাত্রী এখনো আসেনি, দাওয়াতের অতিথিরা আসা শুরু করেছে। লিয়া চাতক পাখির ন্যায় গেইটের দিকে দৃষ্টি দিয়ে আছে। এমন সময় বাড়ির সামনের রাস্তায় জারিফের গাড়ি দেখে। লিয়ার 1 মিনিটও দেরি হলো না চিনতে। লিয়া প্রফুল্ল চিত্তে নিচে নামে। লিয়া বাড়ির সদর দরজার সামনে দাঁড়ায়। পার্কিং লনে গাড়ি পার্ক করিয়ে ড্রাইভিং সিট থেকে নীল নামে। জারিফের বদলে নীলকে নামতে দেখে লিয়া কপাল কুঁচকে তাকিয়ে রয়। লিয়া ভাববে হয়তো জারিফ ব্যাক সিটে আছে। লিয়া দরজা খুলে দেয়। জারিফের বাবা আর মা নামে। লিয়া সৌজন্যতার খাতিরে এগিয়ে যায়, ওনাদের সাথে কুশলাদি বিনিময় করে ভেতরে আসতে বলে। এর মধ্যে ইনামুল খান গিয়ে ভালো মন্দ কথা বলে ভেতরে নিয়ে আসেন। লিয়ার মুখটা ম্লান হয়ে আসে। লিয়া এতক্ষণ উৎখুশ করছিল জারিফের কথা কিভাবে শুনবে। শ্বশুর শাশুড়ি ভেতরে যেতেই লিয়া নীলের পাশে দাঁড়ালো। প্রথমে এটা সেটা কিছু বলল, অবশেষে লিয়া ইতস্তত বোধ করে নীলকে শুধালো, আপনার ভাইয়া আসলো না যে? নীল মৃদু আওয়াজে বলল, ব্রো বলল আমাকে গাড়ি নিয়ে আসতে, আমি জিজ্ঞেস করলাম তুই যাবি না? আমাকে গাড়ি নিতে বলছিস যে? ব্রো বলল ওর নাকি কি কাজ আছে, এতটুকুই বলল, আর কিছু বলেনি। আজ তো এমনিতেই হলিডে, তাহলে কি কাজ থাকবে? এক কথা লিয়া মনে মনেই আওড়ালো, তবে মুখে সব কিছুই বলল না। লিয়া জোর করে মুখে হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, ভেতরে আসুন। তাসনিমকে খুব সুন্দর করে কনের সাজে সজ্জিত করা হয়েছে। লাল টকটকে লেহেঙ্গা, ঠোঁটে লাল লিপস্টিক কৃষ্ণচূড়ার মতো লাগছে, 2 গালে গোলাপি আভা, টানা টানা নজর জোড়া আকর্ষণীয় সাজে দারুণ লাগছে। লিয়া তাসনিমের পাশে বসে আছে। লিয়ার বারবার জারিফের ওপর রাগ হচ্ছে, সাথে মনে ভীষণ অভিমান জমেছে। এত করে বললাম তবুও বান্দা আসলোই না। লিয়ার ভাবনার ছেদ ঘটে তুলির ডাকে। তুলি ব্যস্ত কণ্ঠে বলল, এই লিয়া, বর চলে এসেছে, চল গেইটে যেতে হবে। আমি তো ভেবেছি গেইটে মোটা অঙ্কের টাকা তুলবো। হ্যাঁ। লিয়া বিরস কণ্ঠে বলল, আমি গেইটে ফেইটে কোথাও যাব না, তুই যা, আমি আপুর কাছে আছি। তুলি 2 হাত কোমরে রাখলো, দাঁতে দাঁত চেপে বলল, এই সময়ে সেই রকম কেন বলছিস? সকাল অবধি না দুইজনে কত কি প্ল্যান করলাম।
চল, ছোট চাচ্চু তোকে আমাকে ডাকছে, সাথে কাজিন পার্টি সবাইকে। লিয়া ফোঁস করে নিঃশ্বাস ফেলল। অবশেষে আগ্রহ না থাকা সত্ত্বেও গেইটে যেতে থাকে। বিয়ে বাড়ি, চারদিকে লোক সমাগম, সাথে হই হুল্লোড়। বর এসেছে শুনে অনেক তো উৎসুক হয়ে গেইটে দেখতে গিয়েছে। বাড়ির বাচ্চা পার্টিরা গেইট ধরবে বলে মুখিয়েছিল। গেইটে নাস্তার জন্য রাখা ট্রেগুলো একজনের হাতে। লিয়ার হাতে শরবতের ট্রে। ভিড়ের মধ্যে দিলে সবার পেছনে ধীর পায়ে হেঁটে যাচ্ছে। লিয়ার মনে হচ্ছে জোরে হাঁটলেই গ্লাসে থাকা শরবত উপচে পড়বে। বিশালাকার গেইট, বিভিন্ন রঙের মরিচবাতি দিয়ে সাজানো হয়েছে। লাল শেরওয়ানি আলিফের সুঠাম ফর্সা দেহ দারুণ মানিয়েছে। মাথায় পাগড়ি, এক কথায় বড় বেশে আলিফকে খুব আকর্ষণীয় লাগছে। তুলি আরও কয়েকটা কাজের মেয়েরা হাতের ট্রেগুলো সুন্দর করে ডেকোরেশন করা টেবিলের উপর রাখলো, সাথে বড় করে একটা সালাম দিল। সবার ভিড় ঠেলে লিয়া টেবিলের কাছাকাছি আসতে থাকে। প্রথমে শেরওয়ানি পরা আলিফকে এক নজর দেখে নেয়। হালকা ভলিউমে মিউজিক চলছে। তোরে ঘর আয়া মে आया तुझको लेने, दिल के बादले में दिल का नजराना देने। লিয়া শরবতের ট্রেটা টেবিলে নামাবে এমন সময় তাকাতেই লিয়ার দৃষ্টি থমকে যায়। স্কাই কালারের শার্ট, ব্ল্যাক কালারের প্যান্ট ইন করে পরা, শার্টের হাতা কনুই পর্যন্ত গোটানো, ফর্সা হাতে কালো কালারের ব্যান্ডেড ঘড়িটা খুবই আকর্ষণীয় লাগছে। চোখে কালো সানগ্লাস, হাতে থাকা ফোনটা পকেটে পড়তে পড়তে গেট বরাবর এগিয়ে আসছে জারিফ। সিল্কি স্ট্রেইট চুলগুলো পরিপাটি করা। জারিফকে খুব হ্যান্ডসাম লাগছে। লিয়া জারিফের দিকে একদৃষ্টি তাকিয়ে আছে। লিয়া অবাক চাহনিতে চেয়ে হাতের ট্রেটা ওভাবেই ধরে আছে। তুলির খোঁচাতে লিয়ার হুঁশ ফেরে। তুলি খোঁচা দিয়ে ফুসফুস ফিসফিসিয়ে বলল, কি হলো এভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকবি? শরবত রেখে কথা বল। আর মনে আছে তো কত টাকা চাপ দাবি করতে বলেছি? তুলির কথাগুলো লিয়া তড়িৎ গতিতে নিজেকে ধাতস্থ করে শরবতের ট্রে টেবিলের ওপর নামিয়ে রাখলো। তুলির কথায় লিয়ার কোনো ভাবান্তর নেই। লিয়ার মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কি দরকার ছিল শুধু শুধু নাটক করে মিছেমিছি আসবো না হ্যানত্যান বলার? সেই তো আসলো। লিয়ার ভাবনার মাঝেই জারিফ এসে আলিফের পাশে দাঁড়ায়। জারিফকে বড় যাত্রীর সাথে এভাবে দেখে লিয়ার কপালে পোগার ভাঁজ পড়ে। লিয়া কপাল কুঁচকে মুখটা কিঞ্চিৎ তুলে জারিফের দিকে চাইলো। জারিফ এক হাতে সানগ্লাসটা খুলে লিয়ার মুখশ্রীতে স্থির সুগভীর নজরে চাইল। লিয়ার দিকে শীতল চাহনিতে চেয়ে ঠোঁট কামড়ে ধরে মিটমিট করে হাসলো। তুলিও জারিফকে এখানে দেখে অনেকটা অবাক হয়, তবে সেটা সবার সামনে প্রকাশ না করে নিশ্চুপ রইল। কিয়ৎক্ষণ পর লিয়ার কানের পাশে মুখটা নিয়ে তুলি ফিস ফিস করে বলল, এই লিয়া, ব্যাপার কি রে? এই বাড়ির দুই জামাই একসাথে আসলো যে? আপুর সাথে তোর আজ বিদায় নাকি? জারিফ ভাইয়া বর পক্ষের সাথে কেন? লিয়া তুলির দিকে চাইল। ক্ষীণ আওয়াজে দাঁতে দাঁত চেপে বলল, জানি না আমি। আমাকে সব জিজ্ঞেস না করে যাকে নিয়ে তোর প্রশ্ন তৈরি হচ্ছে, তুই বরং সরাসরি তাকেই জিজ্ঞেস কর। তুলি মৃদু আওয়াজে বলল, এখন নয়, পরে শোনা যাবে। আগে তো বর পক্ষের থেকে টাকাটা উসুল করে নেই। আলিফ আর জারিফ দুইজনে ফিসফিসিয়ে কিছু বলছে। লিয়া কানটা খাড়া করে শুনতে চাইল, তবে ব্যর্থ হলো। শুধু ঠোঁট নাড়াতে দেখে গেল। এখানে কিছু শোনা সম্ভব হলো না। আলিফ জারিফের দিকে তাকিয়ে ইশারা করে। তা দেখে আলিফ ভূ বাকি ইশারায় বোঝায় কোনো প্রবলেম। আলিফ টিস্যু দিয়ে মুখটা মুছতে থাকে।
সবার নজর এড়াতে মুখ মোছার ভঙ্গিমা করে একদম ক্ষীণ স্বরে বলল, জারিফ সাহেব, প্রচণ্ড গরম লাগছে, দ্রুত এদের দাবি দাওয়া মেনে নিয়ে ভেতরে যাবার ব্যবস্থা করুন। যা টাকা লাগে দিব, প্রবলেম নেই। জারিফ মৃদু হাসলো, চোখ দিয়ে ইশারা করে আশ্বাস দেয়। তবে জারিফের মনের ভেতর অন্য কিছু চলছে। সামনে দাঁড়ানো তার পিচ্চি বউটাকে একটু জ্বালাতে ইচ্ছে করছিল। জারিফ অস্পষ্ট স্বরে বলল, ভাই কিছু মনে না করলে বলতে চাচ্ছি, গেটের টাকাটা আমি বিয়ার করি, না মানে বিয়েতে আমার পক্ষ থেকে সামান্য গিফট হিসেবে। প্লিজ বেয়াদবি নিবেন না, এমনিতেও তো ফ্রেন্ডরা বিয়ে শাদিতে এসব ব্যাপারে কন্ট্রিবিউট করে থাকে। আপনি পারমিশন দিলে ফ্রেন্ড হিসেবে আমার পক্ষ থেকে সামান্য গিফট হিসেবে দিতে চাই। জারিফের ভদ্র নম্র স্বরে সাবলীল মার্জিত ভাষায় বলা আবদারটা আলিফ ফেলতে পারল না, তাই চোখের পলক ফেলে ইশারায় হ্যাঁ সম্মতি দেয়। জারিফ কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানায় আলিফকে। এর মধ্যে সবার দৃষ্টি আকর্ষণ করে তুলি হালকা কেশে গলা পরিষ্কার করে নিয়ে বলতে শুরু করে, ঠান্ডা ঠান্ডা শরবত পান করে মন মেজাজ ফরফরে করুন, সাথে মস্তিষ্কটাকে কুল রাখুন, আর আমাদের ছোট আবদারটা পূরণ করে বউ নিতে ভেতরে আসুন। কথাটা বলে তুলি দুই হাত বুকে গুজে স্ট্রেইট দাঁড়ালো। তুলি কথাগুলো বলায় জারি প্রতি উত্তরে কিছু বলতে ইতস্তত বোধ করছে। যেহেতু তুলি লিয়ার বড়, অল্প কয়েক মাসের ব্যবধান হলেও সম্মানে বড় তো। জারি ফুস করে নিঃশ্বাস ফেলল। তবে নিজের মনকে বুঝ দিতে এখন বরপক্ষের সাথে যেহেতু এসেছে, তাই মাইন্ডটাকে সেদিকে রাখতে হবে। লিয়ার চোখে চোখ রাখলো জারিফ, স্বাভাবিকভাবে স্পষ্ট গলায় বলল, মেজাজ এখন একটু বেশি ফুরফুরে আছে, সো প্রবলেম নেই, আপনারা আবদারটা বলে ফেলুন। তুলি ভনিতা করে ঠোঁট চেপে বলল, আগে শরবত পান করুন, না হলে শরবত আবার রাগ করবে। বরপক্ষ তাকে ছুঁয়েও দেখল না যে বলে জারিফ এক শব্দে বলল, শিওর। তুলি প্রথমে আলিফের দিকে একটা গ্লাস বাড়িয়ে বলে, জিজু নিন। আলিফ গ্লাসটা হাতে নিলেও খেতেই ইতস্ত করে, কারণ ফ্রেন্ডরা বলেছে বিয়ের গেইটে যেসব নাস্তার শরবত দেওয়া হয় তাতে ঝামেলা থাকে, ফাজলামো করে এটা সেটা মেশানো থাকে, তাই না খেয়ে হাতে ধরে রাখে। আলিফের বিষয়টা তুলি আন্দাজ করতে পেরে বলে, চিন্তার কোনো কারণ নেই জিজু, আপনি যা ভাবছেন তেমন কিছুই নেই। আপনার দুই শালিকার মন খুবই সফট, এই গরমে উল্টাপাল্টা কিছু করে আপনাদের হয়রানি করবে না, এতটা বিশ্বাস রাখতেই পারেন। আলিফ আলতো করে গ্লাসে ঠোঁট ডুবিয়ে একটু টেস্ট করলো, না ঠিকঠাকই লাগছে, আপাতত খারাপ কিছুর আভাস পাওয়া গেল না। তুলি আরও কয়েকজনকে শরবত দিতে থাকে। লিয়াকে ফিসফিসিয়ে বলল, তোর বরেরটা তুই দে। লিয়া মুখ ভেঙচি কাটলো। জারিফের ওপর মৃদু রাগ জমেছে। শুধু শুধু ফোনে সেদিন অত নাটকীয় কথাবার্তা বলল কেন? আসছেই যখন। উফ। লিয়া ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে একটা গ্লাস নিয়ে জারিফের দিকে বাড়িয়ে দেয়। জারিফ সামনের দিকে আরেকটু এগিয়ে আসলো, দুই হাত প্যান্টের পকেটে গুজে লিয়ার দিকে ঝুঁকলো, ফিসফিসিয়ে বলল, হাউ ইউ লুক ভেরি চার্মিং, আর আই এম টার্নিং টু সি ইউ প্লিজ টু গেট দিস রিসুয়েশন মোর চার্মিং। লিয়া ভুব রাখিয়ে ঠোঁট টিপে বলল, ওকে ওকে, আই এম বিকামিং ভেরি থান্ডার বিকজ ইউ সেইড দ্যাট ইউ হ্যাড বিন নট কামিং ইন দিস অকেশন। একটু থেমে কিছু ভেবে নিয়ে অধর প্রসারিত করে ফের আওড়ালো,
বাই দ্য ওয়ে, আপনি না ফোনে বললেন শ্বশুর বাড়ি আসতে পারবেন না, এটা সেটা কত কি বললেন, সেই তো আসলেন। শুধু শুধু এত নাটক করার কি ছিল আমার মাথায় ধরছে না। মোটেই আমি শ্বশুর বাড়িতে আসিনি, আর না তোমার বর পরিচয়ে এসেছি। তুমি ভালো করেই জানো ডক্টর খানের সাথে আমার আগে থেকেই পরিচয় আছে, বলা চলে ফ্রেন্ডলি সম্পর্ক। ডক্টর খানের আমন্ত্রিত অতিথি হিসেবে আসছে। জারিফের এহেন কথাগুলো লিয়া বোকা বনে যায়। লিয়া মনে মনে আওড়ায়, এ তো পুরোই ঘোল খাইয়ে দিল। ভাবলাম কড়া করে আরো কয়েকটা কথা শুনিয়ে দিব, কিন্তু উল্টো এর ভাব বেড়ে গেল। এসব কথা মনে মনে ভেবেই মাথা ঝাড়ল লিয়া। এমন সময় তুলি কনুই দিয়ে লিয়ার বাহুতে হালকা গুঁতা দেয়। লিয়া তুলির দিকে কটমট চোখে চেয়ে ইশারা করে বোঝায়। কি হলো তুলি? অস্পষ্ট স্বরে বলল, তোর বরের সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করার জন্য তোকে আনিনি। আর গল্প করার হলে রুমে নিয়ে গিয়ে গল্প কর। তোদের দিকে সবাই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে কিন্তু। লিয়া অপ্রস্তুত হলো। তড়িৎ গতিতে হাতে থাকা গ্লাসের দিকে ইশারা করে বলল, নিন। জারিফ শরবতের গ্লাসের দিকে একবার তাকালো, ফের লিয়ার দিকে তাকালো, একটু নড়ে চড়ে শটান দাঁড়িয়ে ঠোঁট আউড়িয়ে বলল, চেক করে দিলে ভালো হতো। না মানে বলা তো যায় না, শরবতে চিনির বদলে সল্ট বা স্প্রাইট পাউডার থাকতে পারে। লিয়া সরু চোখে চেয়ে কপট রাগ দেখিয়ে বলল, সবাই যেখানে খাচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না, সেখানে আপনার এই অবিশ্বাস্য ব্যাপারটা বড্ড বেমানান। চেক টেক করার কিচ্ছু নেই। জারিফ ফের শীতল শান্ত গলায় বলল, আমি আবার কড়া মিষ্টি পছন্দ করি। একটু চেক করে দিলে ভালো হতো শরবতটা মিষ্টি হয়েছে কিনা, পানসে হয়েছে। লিয়া নাক মুখ কুচকালো, তপ্ত নিঃশ্বাস ছেড়ে শরবতের গ্লাসে ঠোঁট ডুবিয়ে টেস্ট করে বলল, আমার কাছে তো মিষ্টি ঠিকই লাগছে, আপনি টেস্ট করে দেখুন। আরও মিষ্টি লাগলে চিনির বয়াম ধরে এনে দেওয়া যাবে, প্রবলেম নেই। লিয়ার হাতে থাকা গ্লাসে নিজের ডান হাতটা রাখলো জারিফ। ইচ্ছে করে লিয়ার আঙুলে আলতো করে চাপ দিল। লিয়া শুকনো ঢোক গিলে নেয়। জারিফের স্পর্শে বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ খেলে যায়। জারিফ গ্লাসটা নিয়ে ঠোঁট ছুঁয়ে নেয়, অতঃপর লিয়ার দিকে ঝুঁকে বিড়বিড় করে বলল, এখন একদম পারফেক্ট মিষ্টি হয়েছে। তোমার মিষ্টি ঠোঁটের ছোঁয়া পেলে পানসে আর তিতা খাবারও আমার কাছে মিষ্টি লাগবে। আহ, একদম অমৃত লাগছে। শেষের কথাটা বলে সবার আড়ালে চোখ টিপল জারিফ। লিয়া জারিফের এহেন কর্মকাণ্ডে হকচকিয়ে ওঠে, অথচ জারিফ নির- নির- নির্লিপ্ত ভঙ্গিতে আছে। ঢকঢক করে পুরো গ্লাসটা সাবার করে দেয় জারিফ। তুলি এক হাতে সিল্কি চুলগুলো উঠিয়ে দিয়ে ভাব নিয়ে বলল, বোব নিতে হলে গেইটে নগদ টাকা দিতে হবে। এক হাতে নগদ টাকা দেবেন, অন্য হাতে কেচি পাবেন, আর কেচি দিয়ে লাল ফিতা কেটে ভেতরে যেতে পারবেন, এর আগে নয়। তাই বউ পেতে হলে নাজরানা হিসেবে আমাকে মাত্র 50,000 টাকা দিতে হবে। উপস্থিতি সবাই বিস্ফোরিত নয়নে তুলির দিকে চাইল। জারিফ নির্বিকার থেকে একটু ভেবে নিল, অতঃপর গলা পরিষ্কার করে নিয়ে বলল, অনলি 50,000। অ্যামাউন্টটা একটু বেশি কম হয়ে গেল না? জারিফের কথাগুলো এপাশের মেয়েরা মিটমিট করে হাসতে থাকে। আলিফের বাম সাইডে একটা মেয়ে দাঁড়িয়ে, বয়স বড় সড়ো 16-17 হবে এমন, যে কিনা বারবার ঘাড় ঘুরিয়ে জারিফের দিকে চাইছে। মেয়েটা আলিফের রিলেটিভ, এটা এতক্ষণে লিয়া আন্দাজ করতে পেরেছে। তবে মেয়েটার এভাবে তাকানো লিয়া রাগ হচ্ছে,
জারিফ একটু সময় নিয়ে ফের বলল, বউ নিতে আসছে বড় ভাই, নাজরানা হিসেবে টাকা কেন দেওয়া লাগবে? দিলেন দিলের বদলে দিল নাজরানা হবে। জারিফের কথার মাঝেই তুলি বলল, সে আপনাদের ভাই, দিলের বদলে দিল কেন? যা খুশি তাই নাজরানা দিতেই পারে তার বউকে। তবে শালিকদেরও তো একটা ডিমান্ড আছে কিনা? রোজ রোজ তো আর শালিকারা এই সুযোগ পাবে না। লিয়া জারিফকে উদ্দেশ্য করে ঠোঁটে ঠোঁট চেপে বলল, এই আপনি বাগড়া দিচ্ছেন কেন বলুন তো? টাকাটা জিজু দেবে। কোথায় জিজুকে ইন্সপায়ার করে বলবে জলদি জলদি গেটের ঝামেলা চুকে ফেলতে, তা না করে আরো কিপটামি বুদ্ধি শুদ্ধি দিচ্ছেন। বাই দ্য ওয়ে, আপনি কি ব্রোকার হয়েছেন নাকি? লিয়াভু উঁচিয়ে জারিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়। লিয়ার কথায় জারিফ ভ্যাবাচেকা খায়। জারিফ মনে মনে আওড়ায়, লে বাবা, বউ তো আমাকে সরাসরি দালাল বলে ফেললো। কথায় বরকে সম্মান দিয়ে কথা বলবে, তা না করে। উফ! জারিফ ঠোঁট গোল করে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। সময় নিয়ে ফের বলল, ব্রোকার না বলে হেল্পিং হ্যান্ড বলতে পারো। যার আলিফ ভাই তো নতুন জামাই মানুষ, মনে অনেক কথা জমা হলেও লোক লজ্জার ভয়ে বলতে পারবে না। আমি না হয় ভাইয়ার পক্ষ থেকে কিছু হলেও সেসব কথা বলে দিলাম। লিয়া ভাব নিয়ে বলল, তাহলে ভাইয়ের পক্ষ থেকে টাকাটাও না হয় আপনি দিয়ে দিন। ওকে, তুমি অ্যামাউন্টটা বলো, তুমি যে পরিমাণ বলবে তাই দেওয়া হবে। জারিফের কথায় লিয়া এবার বেকায়দায় পড়ে যায়। এখন লিয়াকে অ্যামাউন্ট বলতে বলল, আর তুলি আগেই বলে রেখেছে, এখন যদি তুলির কথার বিপক্ষে গিয়ে টাকার পরিমাণ কম করে বলে, তুলি নিশ্চয়ই সব সময় টিপন্নি কেটে বেড়াবে। আবার 50,000 টাকা একটু বেশি হয়ে যায় কিনা। লিয়া কিছু বলার আগেই তুলি বলল, এই ভাইয়া, একদম চালাকি করা যাবে না। লিয়া আপনার দিকে বিয়াস হয়ে একদম পোর অ্যামাউন্ট বলবে। আচ্ছা, এত বার্গেনিং করা বাদ দিয়ে আমি বলি 40,000 দেন কেমন? জারিফ লিয়ার থেকে ইশারা করে। লিয়া এতে কি উত্তর দেয়? লিয়া আচমকা বলে উঠল, এত দর কষাকষি বাদ দিয়ে আমি একটা স্বাভাবিক অ্যামাউন্ট বলি। দুই দিকের ভারসাম্য বজায় রেখে আমি বলতে চাইছি, আপনি আপনার 1 মাসের বেতনের হাফ টাকাটা দিয়ে দিন। জারিফ লিয়ার দিকে তাকিয়ে চমৎকার হাসলো, মনে মনে হিসাব কষে নিল। অতঃপর টাকা বের করে লিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এখানে 22,820 টাকা আছে। মাসে সর্বসাকুল্য পাওয়া বেতনের হাফ আছে। তুলে দাঁত কিরমির করে লিয়ার দিকে চাইলো, কাঁদো কাঁদো ফেস করে ঠোঁট চেপে বলল, ভাইয়া খুব চিটিং হয়ে গেল কিন্তু। বউকে দিয়ে পার পেয়ে গেলেন। খাওয়া দাওয়া পর্ব শেষে বিয়ে পড়ানো হয়। স্টেজে আলিফ তাসনিম পাশাপাশি বসে। তাসনিমের মাথায় ঘোমটা টানা, দৃষ্টি নিচু করে আছে তাসনিম। ভারী ভারী গহনার সাথে ভারী লেহেঙ্গা পরে থাকায় তাসনিমের একটু বেশি গরম লাগছে। গরমে তাসনিম হাঁসফাঁস করতে থাকে। তাসনিমকে হাঁসফাঁস করতে দেখে আলিফ তাসনিমের দিকে চেয়ে বলল, এনি প্রবলেম? তাসনিম আলিফের দিকে চাইলো, দুই পাশে মাথা নাড়িয়ে বলল, না তেমন কিছু নয়, গরম লাগছে। আলিফ হাতে থাকা টিস্যু পেপারটা তাসনিমের দিকে বাড়িয়ে দিয়ে ইশারা করে মুখটা মুছতে বলে। তাসনিম স্মিত হেসে টিস্যু নিল। হাসলে পরে তাসনিমের গালে টোল পড়ে। আলিফ ঘোর লাগা দৃষ্টিতে বউ সাজে সজ্জিত নিজের ব্যক্তিগত নারীর দিকে চেয়ে রইল। এই তো কিছুক্ষণ আগেই ধর্মীয় এবং আইনি দুইভাবে তাদের বিয়েটা সম্পন্ন হয়েছে। পাশে বসা রমণী আলিফের বউ, তার অর্ধাঙ্গিনী। ইস,
ভাবতেই আলিফের মেরুদণ্ডের শির দ্বারা দিয়ে শীতল স্রোত বয়ে যায়। আলিফ সবার আড়ালে তাসনিমের হাতের ওপর নিজের হাতটা রাখলো। আঙ্গুলের ভাঁজে আঙ্গুল দিয়ে হাতটা মুঠো করে ধরলো। আলিফের স্পর্শে তাসনিমের সারা শরীর জুড়ে বিদ্যুৎ খেলে যায়। দেহটা মৃদু কম্পিত হলো। আলিফ সফট ভয়েসে বলল, বউ সাজে তোমাকে চমৎকার লাগছে। মনে হচ্ছে আগের থেকে তোমার সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গিয়েছে। লাল রঙের পোশাকে তোমাকে টুকটুকে রাঙা বউ লাগছে। ডক্টর আলিফের রাঙা বউ। কৃষ্ণচূড়া ফুলের রঙে রাঙানো তোমার কোমল ঠোঁটজোড়া খুবই আকর্ষণীয় লাগছে। থেমে আলিফ এক হাত নিজের বুকের উপর রাখলো। চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে নেয়। ফের নিঃশব্দ কণ্ঠে বলল, বুকের ভেতর কেমন জানি মাতল হাওয়া বইছে। তোমার দিকে তাকাতেই উল্টাপাল্টা চিন্তা ভর করেছে মস্তিষ্কে। নিজেকে কন্ট্রোল করার মুশকিল হয়ে যাচ্ছে। লজ্জায় তাসনিমের মুখে লাল আভা ছড়িয়ে পড়ে। তাসনিম ঠোঁট কামড়ে ধরে নিজেকে স্বাভাবিক রাখলো। দৃষ্টি নত রেখেই ক্ষীণ আওয়াজে বলল, কুল কুল। আর জনাব, আপনি ভুলে গেলেন নাকি আমি আপনার ছাত্রী নই? ছাত্রীকে দেখে উল্টাপাল্টা চিন্তা মাথায় আসা মোটেই ভালো লক্ষণ নয়। ছাত্রী থেকে সেই কবেই তো পাত্রী হয়েছ, আবার বউ হলে এখন আবার বেবির মাম্মাম বানানোর মিশনে নামতে হবে। হেলায় ফেলায় সময় নষ্ট করা আলিফ শাহরিয়ার খান কখনোই পছন্দ করে না। সব কাজে খুব সিরিয়াস আমি। আর এই মিশনের কাজটাও ফার্স্ট নাইট থেকেই শুরু হবে। যদি তুমি রাজি থাকো তবেই। কি বলো, রাজি আছো তো? রাজি হলে তোমারই লাভ, বরের অফুরন্ত আদর পাবে। তাই দেরি না করে হ্যাঁ সম্মতি দিয়ে ফেলো। আলিফ ভ্রু নাচে ইশারা করে। তাসনিমের কান মুহূর্তেই উষ্ণ হয়ে যায়। দৃষ্টি নুয়ে নেয়। ভেতরে ভেতরে লজ্জার অস্বস্তিতে আড়ষ্ট হয় তাসনিম। আলিফের দিকে চোখ তুলে চাইতে পারছিল না। তাসনিম বিড়বিড় করে বলে, মানুষটা তো বড্ড বেলাজ, লাগামহীন তার কথাবার্তা। আগে তো কখনো এভাবে নিজেকে প্রেজেন্ট করেনি। নাকি প্রত্যেক স্বামী তাদের বউয়ের কাছে অসভ্য হয়? নিজেই নিজেকে প্রশ্ন করে তাসনিম। একটা টেবিলে জারিফ, নীল, লিয়ার ছোট চাচ্চু আরও কয়েকজন বসে কথাবার্তা বলছে। লিয়ার সাথে আর কথা বলার স্কোপ পায়নি জারিফ। মনটা বারবার লিয়াকে পাশে চাইছে, তবে লিয়া থাকছে দূরে দূরে। আর এত এত লোকজনের ভিড়ে লিয়া আসবেই বা কী করে? বড়রা আছে। আবার সবার মাঝে জারিফ ও লিয়ার পাশে গিয়ে ভালো মন্দ কথা বলতে ইতস্তত বোধ হচ্ছে। তাই চুপচাপ চেয়ারে বসে আছে। সবার সাথে সৌজন্যমূলক আচরণ করছে। লিয়া দূর থেকে জারিফকে দেখছে। ছোট চাচ্চুর সাথে কথা বলছে কম, তবে মনোযোগ দিয়ে শুনছে। হঠাৎ লিয়ার কাঁধে কেউ হাত রাখে। লিয়া চকিতে ঘাড় ঘুরিয়ে চাইল। তুলিকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। লিয়া কিছু বলার আগেই তুলি আদরের সুরে বলল, এই লিয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে বরকে দেখা বাদ দে। তখন তো বরের প্রতি বিয়াস হয়ে গেইটে কম টাকা বলেছিস। এখন গেইটের সেই টাকার পরিমাণ ঠিক করতে হবে তোকেই। তুই আলিফ ভাইয়ার জুতা লুকাবি, আর তার বদলে এখন মন মতো টাকা তুলবো। লিয়া মুখটা অসহায় করে বলল, আবার এসব কেন? বাদ দে না। তুলি কাট বলায় বলল, বাদ দেওয়া যাবে না। আর এটাকে এনজয় কর কেমন? আপুর বিয়ে তো আর ফিরে আসবে না। এই দিন তো আর পাবো না। তাই যতটুকু মজা করা যায় করে নেই কেমন? এছাড়া তেমন কিছুই না ইয়ার। ওকে। তুলি মৃদু স্বরে, কথায় লুকাতে হবে সেটা হাত দিয়ে ইশারা করে দেখিয়ে বলল। লিয়া ঘাড় নাড়িয়ে বোঝালো, বুঝতে পেরেছি। তুলি মিষ্টি নিয়ে গিয়ে সবাইকে মিষ্টি দিতে থাকে।
বর বউয়ের পাশে গিয়ে মিষ্টি দিতে গিয়ে আলিফের সাথে এটা সেটা বলে আলিফকে ব্যস্ত রাখে। এদিকে বেশি মানুষ না থাকায় লিয়া চুপি চুপি জুতা জোড়া নিয়ে ওড়নার আড়ালে রাখলো। কেউ একজন দূর থেকে লিয়ার কারবার দেখলো। লিয়া জোড়া জোড়া তুলির বলা জায়গায় রেখে 2 হাত ছেড়ে দিল। প্রশান্তির হাসি হেসে পা বাড়ায়। স্টেজের পেছনে ফাঁকা জায়গাটা বলা চলে পরিত্যক্ত হয়ে আছে। এদিকটায় লোকজন নেই। লিয়া ঘুরে দাঁড়ায়, প্রস্থান করার উদ্দেশ্যে পা বাড়ায়। এমন সময় লিয়ার চুলে টান পড়ে। লিয়া কপাল কুঁচকে ঘাড় ঘুরে তাকায়। লিয়া থতমত খায়। জারিপ এক হাতে লিয়ার চুলগুলো পেঁচাতে পেঁচাতে 1 পা 2 পা করে লিয়ার নিকট এগিয়ে আসতে থাকে। লিয়ার কাছাকাছি এসে হাতে পেঁচানো চুলগুলো ছেড়ে দিল। লিয়ার পিঠ জুড়ে চুলগুলো দোল খেতে থাকে। লিয়া ঘুরে জারিফের দিকে হয়ে কপাল কুঁচকে তাকায়। জারিফ লিয়ার ঘা ঘেঁষে সামনাসামনি দাঁড়ায়। লিয়া ফাঁকা ঢোক গিলে নেয়। লিয়া কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করে উঠল, কি ব্যাপার আপনি এখানে? তার আগে বলো তুমি কি করছো এখানে, তাও একলা একলা? লিয়া মিনমিনে গলায় বলল, আপনি যা করছেন আমিও তাই হুঁ। আপনি যেমন দাঁড়িয়ে আছেন আমিও তেমন, এছাড়া কিছুই না হুঁ। লিয়া ভেতরে ভেতরে টেনশনে আছে, জারিফ দেখে ফেলেছে কিনা এই নিয়ে। তবে বাইরে সেসব প্রকাশ না করে লিয়াকে স্বাভাবিক দেখানোর চেষ্টা চালিয়ে যায়। জারিফ লিয়াকে এক টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। এক হাতে লিয়ার কোমর জড়িয়ে ধরে, অন্য হাতে লিয়ার মুখের উপর থাকা চুলগুলো কানের পাশে ঠেলে দেয়। লিয়া নিজেকে ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করতে থাকে। জারিফ শক্ত করে লিয়ার কোমর জড়িয়ে ধরে লিয়ার চোখে চোখ রেখে বলল, আমি তো তোমার সাথে রোমান্স করার জন্য এখানে আসছি, তুমিও কই সেই জন্য? যা ভালোই হলো, আমিও যা চাইছি আমার বউ তাই চাইছে, শুধু অনুকূল পরিবেশের অভাব হচ্ছে। লিয়া তড়িৎ গতিতে বলে উঠল, মোটেই এরকম কিছু নয়, আজে বাজে কথা রাখুন। আর আপনি না আমার বর পরিচয়ে এই বাড়িতে আসেননি, আমার দিক হতে দাওয়াত খেতে আসেননি, বড় যাত্রী হয়ে আলিফ ভাইয়ার ফ্রেন্ড হয়ে আসছেন, তাহলে আমাকে স্পর্শ করছেন কোন সাহসে? হ্যাঁ? লিয়া মেয়েকে রাগ দেখিয়ে শেষের কথাটা বলে। জারিফ মৃদু হাসলো। লিয়ার নাকে নাক ঘষতেই লিয়া রাগী দৃষ্টিতে তাকালো। জারিফ মিছিমিছি ভয় পাওয়ার অভিনয় করে বলল, এভাবে তাকিও না, মনে হচ্ছে চোখ দিয়ে ভস্ম করে দিবে। কোন পক্ষের হয়ে এলাম গেলাম সেসব ম্যাটার করছে না, আমি তোমার বর, এটাই তোমাকে স্পর্শ করার প্রধান হাতিয়ার আমার। লিয়া ঠোঁট বেঁকিয়ে বলল, ছাড়ুন তো, এখন মিষ্টি মিষ্টি কথায় আমাকে ভোলাতে আসবেন না। আপনি যেহেতু আমার দিক হতে আসেননি, তাই আজকে আমাকে টাচ করার রাইটও আপনার নেই হুঁ। জারিফ লিয়াকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ফোনটা পকেট হতে বের করলো। একটা ভিডিও অন করতেই লিয়ার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। সামনে স্পষ্ট দেখা যাচ্ছে লিয়া জুতো জোড়া চুপি চুপি নিয়ে অতঃপর লুকিয়ে রাখছে। লিয়া জারিফের দিকে বিস্ফোরিত নয়নে তাকিয়ে ভাবে, কি সাংঘাতিক লোক, কখন করলো এসব? জারিফ ফিসেল হাসলো, এক হাতে চুলগুলো ব্যাক পাশ করে নিয়ে বলল, ভাবো এই ভিডিওটা ডক্টর খান সহ সবার সামনে দেখালে কেমন হবে? লিয়া কাঁদো কাঁদো ফেস করলো, হিরো তু মেরা হিরো হে, ভিল্লান জैसा काम ना कर, सपना की इस रानी को ऐसा तो बदनामे ना कर। লিয়ার ইচ্ছে করছিল এভাবে গানের মতো করে বলতে, তবে এভাবে না বলে জোর করে হালকা হাসার চেষ্টা করে লিয়া হাসি হাসি মুখ হয়ব করে নরম কণ্ঠে বলল, এটা সবাইকে দেখালে আপনার বইয়েরই তো বদনাম হবে,
আর আপনার বইয়ের বদনাম, মানে আপনার নিজেরই আমি জানি এই ভিডিও আপনি বাইরে কাউকেই দেখাতে পারবেন না। লিয়া দাঁত বের করে হাসলো। জারিফ মুখে হবে গম্ভীরতার ছাপ টেনে নিয়ে নির্বিকার ভঙ্গিতেই বলল, কজ আমি তো বরের পক্ষের সাথে আসছি। একটু আগে তুমি তো সব বললে, এখনই ভুলে গেলে? লিয়ার নিজের উপর রাগ হলো। আবার মানুষটা কথার প্যাচে ফেলে ভাসাচ্ছে। লিয়া গাল ফুলিয়ে রাখলো। জারিফ বেঁকা হেসে মোবাইলটা লিয়ার সামনে ধরলো, বলল, এক শর্তে আমি এই ভিডিওটা এখন ডিলিট করতে পারি, যদি তুমি শর্তে রাজি থাকো আর কি। লিয়া চোখে মুখে একরাশ আশা নিয়ে চঞ্চল কণ্ঠে শোধালো, কি শর্ত? জারিফ শয়তানি হেসে বলল, যদি নিজে থেকে আমাকে কিস করো তবেই। আজকে নাকি তোমার ধারের কাছেও যাওয়া মানা। আর আমার যথেষ্ট পার্সোনালিটি আছে, তাই নিজ থেকে কিছুই করতে পারছি না। তাই শুরুটা তুমিই করো কেমন? অসম্ভব, আমার দ্বারা এসব সম্ভব নয়। লিয়ার কাট জবাব। জারিফ বলল, কে আমি যাই, থাকো। আলিফ ভাইয়ের একটু উপকার করে আসি। জারিফের শীতল গলার হুমকি স্বরূপ কথাটা শুনে লিয়ার হাত পা জমে আসছে। এই বান্দা আচ্ছা একটা বাজে লোক। এসব চুরি করার দৃশ্য অন্য কাউকে দেখালে লিয়ার লজ্জা লাগবে। তুলির ওপর রাগ হচ্ছে। লিয়া তো লিয়াকে ফাঁসিয়েছে, এখন লিয়া কি করবে সেটা ভেবে পায় না। লিয়ার সত্তা বলে উঠল, বড়ই তো। একটা চুম্বনই তো চাইছে, বেশি কিছু না তো। আর বাইরে আলিফ ভাইয়ার সামনে এই ভিডিও দেখালে ভীষণ লজ্জা লাগবে। লিয়া কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে থেকে অবশেষে ভারী গলায় বলল, ঠিক আছে। জারিফের দাবি, আগে কিস করতে হবে, দেন লিয়া ফোন হাতে পাবে, তার আগে ডিলিট করার সুযোগ দেওয়া যাবে না। লিয়া মুখোয়ব কাচুমাচু করে জারিফের দিকে এগিয়ে যায়। আলতো করে নিজের ঠোঁট জোড়া জারিফের ঠোঁটে ছুঁয়ে দিয়ে তড়িৎ গতিতে মুখটা সরিয়ে মাথা নিচু করে ফেলে। জারিফ একটু ধমকের স্বরে বলল, এইটা কি হলো? কিছুই তো বুঝলাম না, কোনোই ফিলিংস আসলো না। এত কম সময় আর এত শুকনো চুমু, এটাকে আদৌ চুমু বলা যায়? এই তুমি সিনেমা দেখোনি? কখনো সিনেমাতে কিসিং দৃশ্য দেখোনি? সেইভাবে দিতে হবে, তাছাড়া হবে না। লিয়ার এবার প্রচণ্ড রাগ হলো। দাঁত কটমট করলো, তবে বাইরে প্রকাশ করে কাঁদো কাঁদো ফেস করে অবাক কণ্ঠে বলল আবার। জারিফ ইশারায় বোঝালো হ্যাঁ। একটু সময় নিয়ে লিয়া জারিফের কাঁধে এক হাত রাখলো, অন্য হাতে জারিফের পেছনের চুল আলতো করে মুঠো করে ধরে ঠোঁটে ঠোঁট রাখলো। জারিফ মুচকি হেসে লিয়ার কোমর জড়িয়ে ধরলো। লিয়া আবেশে চোখ বন্ধ করে নেয়। এমন সময় হঠাৎ মেয়েলি কণ্ঠস্বর, দুজন ছিটকে দূরে সরে দাঁড়ায়। আমি কিছু দেখিনি। কথাটা বলে চোখের ওপর এক হাত রাখলো ইভা। ইভা লিয়া লজ্জায় মাথা তুলে তাকাতে পারছে না। জারিফ নিজেও অস্বস্তিতে পড়ে। লিয়া এক নজর দেখেই মেয়েটাকে চিনতে পারে। কিছুক্ষণ আগেই লিয়া শুনেছে গেইটের সেই মেয়েটা আলিফের কাজিন, নাম ইভা। এদিকে এতক্ষণে বরের জুতা পাওয়া যাচ্ছে না, তা জানাজানি হয়েছে। এইভাবে জারি বড় ভাইয়ের জুতার অনুসন্ধান করতে করতে এমন জায়গায় এসে পড়ে, আর সাথে চোখে পড়ে সিনেমার রোমান্টিক দৃশ্য। বউকে নিজের বাড়ি নিয়ে একেবারে দরজা জানালা লক করে তারপর রোমান্স করব, এর আগে কখনো না। তওবা তওবা, সবসময় আমার রোমান্টিক মুডের 12টা বাজিয়ে অস্বস্তিতে ফেলতে উস্তাদ পাবলিক। এখন থেকে বউয়ের থেকে সব সময় 2 ফিট দূরত্ব বজায় রেখে চলতে হবে। সব সময় সবাই রং টাইমে এন্ট্রি নেয়। জারিফ বিড়বিড় করে কথাগুলো বলল। লিয়া স্পষ্ট না শুনলেও অস্পষ্ট করে কিছু কিছু কথা কর্ণগোচর হয়।
লিয়া কটমট চোখে জারিফের দিকে চাইল। লিয়ার চোখের ভাষা জারিফ খুব সহজেই পড়তে পারল। লিয়ার চোখের ভাষা বলতে এহেন লজ্জাকর পরিস্থিতির জন্য স্বয়ং জারিফ দায়ী। জারিফ লিয়ার এভাবে তাকানো দেখে শুকনো ঢোক গিলে নেয়। জারিফ হালকা কেশে ইভাকে পাশ কাটিয়ে চলে যায়। লিয়া লজ্জায় আড়ষ্টতায় মূর্ছা হওয়ার ন্যায় হয়েছে। পা যেন অবশ হয়ে আসছে। ইভা চোখের ওপর রাখা নিজের হাতের আঙুল একটু ভাগ করে চোখ পিট পিট করে চাইল। জারিফের প্রস্থান করা বুঝতে পেরে তড়িৎ গতিতে চোখ থেকে হাতটা সরিয়ে নেয়। লিয়ার দিকে বেঁকা চোখে চাইল। ইভার কিশোরী মনটা এই তো মিনিট তিনেক আগেই ভেঙে খণ্ড খণ্ড হয়ে গিয়েছে। জারিফকে প্রথম দেখেছিল আলিফের বাসায় বিয়ের একদিন আগে। আলিফ বিয়ের প্রোগ্রামের ব্যাপারে জারিফের সাথে বিভিন্ন আলাপ আলোচনা করছিল। কোন ডেকোরেটর নাম করা আর এটা সেটা বিষয় নিয়ে। জারিফ যেহেতু এই শহরের স্থানীয় আর এই শহরে কাছের মানুষ হিসেবে আলিফ জারিফকেই বেছে নেয় প্রোগ্রামের ব্যাপারে ভালো মন্দ আলোচনার জন্য। যেহেতু আগে থেকেই পরিচিত। জারিফ দেখতেই হ্যান্ডসাম, একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। যে কোনো মেয়ে দেখলেই ক্রাশ খাবে বা ভালো লাগবে, আকর্ষিত হবে, এটা অস্বাভাবিক কিছু নয়। আর কিশোরীর বয়সটাই আবেগের। এই বয়সে কাউকে ভালো লাগলে অবুঝ মন তাকে নিয়ে ফ্যান্টাসিতে ডুবতে থাকে। ঠিক তেমনি ইভার কিশোরী মনটাও জারিফকে নিয়ে অনেক কিছুই ভাবতে শুরু করেছিল। জারিফকে দেখলেই মনটা পুলকিত হচ্ছিল। এমন সময় লিয়া আর জারিফের এতটা ক্লোজ দৃশ্য দেখে মনটা ব্যথিত হয়ে উঠল। মনে মনে লিয়ার প্রতি ঘৃণার সৃষ্টি হতে থাকে। কেমন মেয়ে মানুষ সুদর্শন ছেলে দেখেছে আর অমনি পটিয়ে ফেলেছে। সোজা কিস আদান প্রদান শুরু করেছে। আর জারিফই বা কেমন চরিত্রের। ইভার মনে এখন এই কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কিশোরী এমনটা আবার আনমনেই জারিফের দিকে সাফাই গাইল। ছেলে মানুষ সুন্দরী মেয়ে দেখলে তাই হয়তো কন্ট্রোল করতে পারেনি। মেয়েটার তো একটু লাজ লজ্জা থাকা দরকার। যেই সুদর্শন ছেলে দেখেছে আর অমনি জাদুর টোনা করেছে। এসব কথা ভাবতেই ইভার চোয়াল শক্ত হয়ে আসে। ইভা মোটা চোখে লিয়ার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলল, ইউ নো হাই টু লুর আপ বয়। লিয়া এবার মাথাটা কিঞ্চিত তুলল। ইভার দিকে অবাক চোখে চেয়ে শক্ত কণ্ঠে বলল, হোয়াট হোয়াট ডু ইউ মিন। ইভা তাচ্ছিল্যর হাসি হাসলো। এবার এরকম হাসির কারণ ঠিক না বুঝলেও লিয়ার কাছে হাসিটা ভালো লাগলো না। লিয়ার এবার রাগ হলো। লিয়ার ঠোঁট মেলে বলল, শোনো, না জেনে কারো সম্পর্কে ভুলভাল কিছু বলতে আসবে না। তুমি না জেনেই হয়তো ভুলভাল ভাবো। লিয়ার কথায় ব্যাঘাত ঘটে তুলির ডাকে। তুলির কথায় লিয়া থেমে সামনে তাকায়। তুলি এক হাত উঁচু করে কর্কশ গলায় বলল, লিয়া, এই লিয়া, কখন আসছিস এখানে? আমি তো ভেবেছি ঘুমিয়ে টুমিয়ে পড়লি নাকি। তুলির কথায় লিয়া প্রস্তুত হলো। কিছুক্ষণ আগের কথাগুলো ফের লিয়ার মনস্তান্ত্রিককে ভেসে উঠল। তুলি কিঞ্চিত সময় পর ফের ঠোঁট চেপে বলল, এদিকে আর একটু বাদেই বিদায়। সে খেয়াল আছে তোর? কখন টাকাটা তুলবো? হ্যাঁ, তাড়াতাড়ি আয়। লিয়া কপাল কুঁচকে বলল, একটু ওয়েট কর, আমি ওর সাথে কিছু কথা বলেই আসছি। ইভাকে দেখিয়ে লিয়া বলল। তুলি নাছোড়বান্দার মতো লিয়ার কোনো কথা শুনল না। লিয়ার এক হাত ধরে টেনে নিয়ে আসলো। ইভা মুখ ভেঙচি কেটে ফিরে আসতে থাকে। ধ্যাত, এখন আর জুতা কেন? হিরে খোঁজাও কোনো মুড নেই ইভার। হিরোর মতো দেখতে ছেলেটা অন্য কাউকে কিস করছে, এটা এবার অবুঝ মন মেনে নিতে পারছে না।
মন চোখ সবই যেন আজ ইভার সাথে বেইমানি করছে। ইস, না চাইতেও বারংবার ওই রোমান্টিক সিনটা ভাসতে দুই চোখ খেতে, সাথে সাথেই মনটাও ব্যথিত হচ্ছে। আলিফের পাশে এসে তুলিসহ আরও কয়েকটা মেয়ে কাজিন দাঁড়িয়েছে। তাদের এক দফা এক দাবি, জুতা ফেরত পেতে হলে নগদ 10,000 টাকা দিতে হবে। এখানে 9,099 টাকা দিলেও চলবে না, পুরো 10,000ই দিতে হবে। আলিফ বিষয়টা নিয়ে মজা করতে চাইলো, চোখে মুখে একটু অসহায়ত্বের ছাপ টেনে আনলো। তাসনিমের দিকে সরু চোখে চেয়ে বলল, আমার জুতার দাম মাত্র 3,000 টাকা, সেখানে জুতো ফেরত পেতে হলে আমাকে নাকি 10,000 টাকা দিতে হবে? এইটা কোনো কথা হলো? তোমার বোনদের দাবিটা একটু বেশি হয়ে গেল না? আমি তো এই ডাবল টাকা দিতে আরও 2 জোড়া জুতো কিনতে পারবো অনায়াসেই। তাই তুমি বলো, 3,000-এর বদলে 7,000 টাকা ডোনেশন দেওয়া ঠিক হবে কি? আলিফের কথায় তাসনিম বাদে বাকি সবাই খিলখিলিয়ে হেসে উঠল। তাসনিম রাগে দৃষ্টি নিক্ষেপ করলো আলিফের দিকে। আলিফ ফাঁকা ঢোক গিলে নেয়। তাসনিম সামনে দাঁড়ানো বোনদের দিকে এক পলক তাকিয়ে ফের আলিফের দিকে তাকায়। আলিফের দিকে ঝুঁকে ফিসফিসিয়ে বলল, এই আপনি তো খুব কিপটে দেখছি। আমার বোনেরা মাত্র 10,000 টাকা দাবি করেছে, এটা খুব বেশি নয়? আর আপনি কি না কয় জোড়া হয় লাভ লস হিসেব করছেন? হায় আল্লাহ, এরকম হাড়কিপ্টের সাথে সংসার করব কি করে? আলিফের মুখটা থমথমে হয়ে যায়। যা মস্করা করে কথাগুলো বলল, আর বউ কিনা উল্টো বুঝলো। এইটা কোনো কথা হলো? একদম রিয়েক্ট হাড়কিপ্টে উপাধি দিয়ে ফেললো। যাক, তাও ফিসফিসিয়ে বলেছে। সামনে দাঁড়ানো জঞ্জাল পার্টি, ও সরি শালিকা পার্টিরা শুনতে পায়নি, না হলে এতক্ষণ মজা নিতে ভুলতো না। আলিফ মনে মনে সব ভেবে নিজেকে সান্ত্বনা দেয়। কিয়ৎকাল পর আলিফ তাসনিমকে উদ্দেশ্য করে একদম ক্ষীণ আওয়াজে বলল, আরে আমি তো তোমাকে পরখ করতে চেয়েছিলাম যে তুমি কোন দিক থাকো, নিজের বরের দিকে নাকি তোমার বোনদের দিকে? তুমি তো আমার দিকে থাকলেই না, আরও উল্টো আমাকে কথা শোনালে। তাসনিম স্মিত হেসে ক্ষীণ আওয়াজে বলল, আমিও তো আপনাকে বাজিয়ে দেখছিলাম। আসলে কেমন কিপটে আপনি, তা কি বুঝলে? আলিফের কথার মাঝেই তুলি বলল, কি হলো জিজু, বউয়ের সাথে এত কি ফুসুর করছেন? বউকে হাত করেই লাভ হবে না, জলদি জলদি টাকাটা দিয়ে দিন কেমন? তুলির কথায় আলিফ সোজা হয়ে বসলো, পকেটে হাত দিয়ে টাকা বের করে মুঠোর মধ্যে করে হাতটা তুলির সামনে বাড়িয়ে বলল, এই যে শালিকারা, আপনাদের ইনামি নিন, আমার পক্ষ থেকে সামান্য কিছু। তুলি কপাল চুলকালো। হাতের মধ্যে বেশ কয়েকটা 1,000 টাকার নোট আছে, তা দেখা যাচ্ছে, তবে এটা তো জানা যাচ্ছে না আসলে কত টাকা আছে। তাই তুলি বলল, জিজু, নিজের ছোট বোনকে বিশ্বাস করে ঠকলাম। ছোট বোন কিনা বরের দিকে বিয়াস হলো, আর সেখানে আপনাকে বিশ্বাস করি কিভাবে? বলা তো যায় না, 10,000 থেকে কিছু কম আছে, তাই বলছি গুনে দিন। সম্মানিত শালিকা, কাউন্ট করার প্রয়োজন নেই, ঠকবেন না, এতটুকু বিশ্বাস করতেই পারেন। তুলির অবুঝ পোনামন আলিফের কথা মানতে পারল না। তুলির কাট জবাব সামনে পড়ে কাউন্ট করে নিতে হবে। আলিফও মজা করতে তুলির কথা বিরোধিতা করছে। এর মধ্যে তাসনিম বলল, এই টাকাগুলো আমার কাছে দিন, আমি দেখছি। আলিফ হাতের টাকা তাসনিমের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, বইয়ের আদেশ মানতেই হবে, নিন ম্যাডাম।
তাসনিম বিনিময় স্মিত হাসলো। টাকাটা গুনতে থাকে। অবশেষে দেখা গেল 10,000 নয়, 20,000 টাকা। তাসনিম ছোট বোনদের হাতে টাকাটা দিয়ে দেয়। তাসনিম মৃদু স্বরে বলল, ভালোই তো ফান করতে পারেন। আপনাকে আজ যত দেখছি ততই অবাক হচ্ছে। একের পর এক চমক দেখাচ্ছেন। গম্ভীর অ্যাটিটিউডের মালিক ডক্টর আলিফ শাহরিয়ার খান আজকে এক এক রূপে ধরা দিচ্ছে। আর এই দেখে আমি বিস্মিত হচ্ছি। এখনই তো অবাক হইও না, কিছুটা তুলে রাখো, কারণ সামনে আরও চমক থাকছে। স্পেশাল চমক তো রাতেই থাকছেই। তাসনিম দৃষ্টি নত করে ফেলল, সাথে লজ্জায় আড়ষ্ট হলো। জাহানারা বেগম, রাজিয়া সুলতানা লিয়া পাশাপাশি দাঁড়িয়ে। জাহানারা বেগম সবার থেকে এক এক করে বিদায় নিতে গাড়ির সামনে দাঁড়ালেন। সন্ধ্যা হয়ে আসছে, বাড়ি ফিরবেন। নীল ড্রাইভিং সিটে বসে 2 হাত স্টিয়ারিংয়ের উপর ভাঁজ করে বসে আছে আনোয়ার রহমান। অপরদিকে ডোর খুলে গাড়িতে বসলেন। জারিপ পাশের ডোর খুলে দেয়। লিয়া জাহানারা বেগমকে উদ্দেশ্য করে বলল, আন্টি আজকে থেকে যান না প্লিজ, আঙ্কেলকে রাজি করিয়ে থাকেন। আসলেন মাত্র, এইটুকু সময় থাকলেন, সবার সাথে তো ভালো করে কথাবার্তাই হয়নি, তাই বলছি রাতটা থেকে যান। জাহানারা বেগম অমায়িক হাসলেন, লিয়ার কাঁধে এক হাত রাখলেন, অতঃপর হাত লিয়ার মাথায় বুলিয়ে বললেন, না সোনা, আজ নয়, অন্যদিন এসে থাকবো। নাতাশাকে রেখে আসছি, জারার পরীক্ষা 2 দিন পর থেকে। নাতাশা জারাকে জ্বালাবে। আর ছোট বাড়িতে আছে, বাড়িতে কোনো ছেলে মানুষ নেই। ওরা দুজন একা একা কি করে থাকবে? ভালো মন্দর কথা বলা যায় না, কখন কি প্রয়োজন হয়। তাই আজ আসি কেমন, মন খারাপ করো না। লিয়া অভিযোগের সুরে বলল, নাতাশাকে আনতে পারতেন, সাথে ছোট আন্টি যারা আসলে খুব ভালো হতো। আচ্ছা মানলাম, যারার এক্সাম আসতে পারলো না, আর ছোট আন্টিও না হয় যারার জন্য থেকে গিয়েছে। তবে নাতাশাকে অন্তত নিয়ে আসতেন। জাহানারা বেগম মৃদু হাসলেন, কণ্ঠে একরাশ মায়া মিশিয়ে ফের বললেন, নাতাশা জার্নি করতে পারে না। লং জার্নি করতে গেলেই বমি টমি করে অসুস্থ হয়ে পড়ে। আর ও তো এমনিতেই অসুস্থ, তাই তার ওর ওপর স্ট্রেস দেয়নি সহজে। একটু থেমে লিয়ার গালে হাত রেখে বললেন, মন দিয়ে পড়াশোনা করো, সামনে তো তোমার অ্যাডমিশন। জারিফ বলছিল ওদের ভার্সিটিতে ভর্তি হলে সব দিক দিয়ে ভালো হতো, এখানে থেকেই পড়াশোনা করা যেত। অন্য জায়গা যাওয়া, নিজ থেকে জেলায় থাকলেই সব দিক দিয়ে ভালো হয়, সব কিছু চেনা জানা থাকে। তার উপর জারিফ থাকবে, কোনো সমস্যা হলে জারিফ হ্যান্ডেল করতেই পারবে। লিয়া জারিফের দিকে আর চোখে তাকালো। জারিফ এক হাতে মাথা চুলকিয়ে নিয়ে হালকা হাসার চেষ্টা করলো। জাহানারা বেগম রাজিয়া সুলতানাকে উদ্দেশ্য করে শান্ত স্বরে বললেন, আপা, জারিফের বাবা ভাইজানকে বলেছেন লিয়াকে আমাদের কাছে নেওয়ার কথা। ভাইজান বলেছেন সামনে লিয়ার অ্যাডমিশন, এখন নতুন করে লিয়া জারিফের বিয়ার অনুষ্ঠানাদি করলে লিয়ার পড়াশোনার উপর ইফেক্ট পড়তে পারে। তাই উনি বলেছেন লিয়া ভর্তি হোক, ক্লাস করুক, তার কয়েক মাস পর বড় করে অনুষ্ঠান করে সবাইকে জানিয়ে লিয়াকে উঠিয়ে নেওয়া যাবে। লিয়ার লজ্জা লাগছে, সাথে অবাক হচ্ছে, ওর অগোচরে কখন এসব কথাবার্তা হলো। আর জারিফ সে কি লিয়ার মতোই জানে না, নাকি এসবের পেছনে জারিফের হাত আছে? লিয়া এসব কিছু ভাবতে থাকে। রাজিয়া সুলতানা অমায়িক হেসে বললেন, ঠিক আছে আপা, সবাই মিলে আলোচনা করে যা ভালো বোঝে তাই হবে, টেনশন করবেন না। আমার মেয়ে হলেও এখনো আমার কাছে আপনাদের আমানত।
আমাদের মেয়ের উপর আমাদের যতটা অধিকার আছে ঠিক ততটাই আপনাদের আছে, বরং বেশি। একটা মেয়ে বিয়ের পর তার প্রধান গার্ডিয়ান হয় তার স্বামী। আর আমার মনে হয় অধিকার ছেড়ে দিয়ে অধিকার ধরে রাখা ঠিক নয়। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, এখন একমাত্র মেয়ে বলে এটা ওটা বলে নিজের কাছে রেখে দেব, এটা মোটেও একজন সুস্থ বিবেক মস্তিষ্ক মানুষের কাজ নয়। মা হিসেবে এতটুকু দাবি সব সময় রাখবো, মেয়ের কখনো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে শুধরে নিয়ে সাহায্য করবেন, নিজের মেয়ের মতো আগলে রাখবেন। আর আমার বিশ্বাস আমার মেয়ে কপাল করে এমন একটা শ্বশুরবাড়ি পেয়েছে, সবাই আমার মেয়েকে স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখবে। জাহানারা বেগম আশ্বাস দিয়ে বললেন, আপনার মেয়ে আমার বাড়ির সম্পদ, আর নিজের বাড়ির সম্পদকে তো জান দিয়ে হলেও আগলে আগলে রাখতে হবে। জারিফের মা, সন্ধ্যা হয়ে আসছে যে, তাড়াতাড়ি করো। এদিকে বাড়িতে ওরা দুজন বাচ্চা মেয়েকে নিয়ে কি করছে, চলো। মেয়ে মানুষ কথা বললে সহজে থামতেই চায় না, আবার যখন সবচেয়ে আদরের ধন সম্পদ সম্পত্তি নিয়ে কথা হয় তখন তো মাথায় অন্য কোনো চিন্তাই থাকে না, সন্তান সন্ততি নিয়ে আবেগপ্রবণ হয়ে এটা সেটা বলতেই থাকে। আনোয়ার রহমান যাওয়ার জন্য তাড়া দেওয়ায় জাহানারা বেগম কথা থামালেন। জাহানারা বেগম লিয়ার গালে আলতো করে হাত রেখে বললেন, আমার ছেলেকে সারা জীবন ভালো রেখো, আমার ছেলেকে কখনো কষ্ট দিও না। নিজের ছেলেকে ভালো রাখার জন্য এক মায়ের চাওয়া তুমি সকল মান অভিমান দূরে ঠেলে ভাইজানের কথাটা মেনে নিও কেমন। আমাকে তোমার স্বার্থপর মনে হতে পারে, মায়েরা তাদের সন্তানের জন্য একটু একটু স্বার্থপর হয়ে থাকে, আমাকে না হয় তাই ভেবো তুমি। তবু আজ নিজের ছেলের জন্য স্বার্থপরের মতো তোমাকে মেনে নিতে বলায় আমার লজ্জা অনুভব হচ্ছে না। আমার ছেলেটা খুব ভালো, হয়তো তোমাকে বিলাসিতায় ডুবিয়ে রাখতে পারবে না, তবে সুখে শান্তিতে রাখতে যা দরকার আল্লাহর রহমতে আমার ছেলের সে সামর্থ্য আছে। আর জানো মা, সুখে শান্তিতে থাকার জন্য বিলাসবহুল গাড়ি বাড়ি টাকা পয়সার দরকার হয় না, সৎ চরিত্র সকল মানবীয় গুণাবলী থাকলেই সুখে শান্তিতে থাকা সহজ হয়। আমি জানি এসবের সবটাই আমার ছেলের মধ্যে আছে, নিজের ছেলে বলে বলছি না। যাই হোক, তোমার কাছে আমার একটাই চাওয়া থাকবে, আমার ছেলেকে ভালো রেখো। লিয়া বিনিময় কিছুই না বলেই নিশ্চুপ রয়, আর একটা মেয়ের নীরবতাকে সাধারণ সবাই মৌন সম্মতি ধরে নেয়। ঠিক তেমনই জাহানারা বেগম লিয়ার নীরব থাকাকে সম্মতি হিসেবে ধরে নেয়। জাহানারা বেগম গাড়িতে উঠে বসলেন। জারিফ দরজা লাগিয়ে দিতে দিতে বললেন, মা বাসায় পৌঁছে ফোন দিয়ে জানিয়ে দিও নীলকে বলেছি, ওর যেমন ফোন দেওয়ার কথা মনে নাও থাকতে পারে। জারিফ, তুই তো এখন আলিফের ওখানে যাবি বোধ হয়, বাসায় ফিরবি কখন? জারিফ কিছু ভেবে বলল, দেখি কখন যাই। জারিফ নীলকে উদ্দেশ্য করে ফের বলল, নীল, দেখে শুনে ড্রাইভ করিস, গ্রামের এই রাস্তাটা তেমন ভালো নয়, আর রাত সন্ধ্যা হয়ে গিয়েছে, মনোযোগ সহকারে কেয়ারফুলি ড্রাইভ করিস কেমন? নীল এক শব্দে বলল, ওকে। গাড়ি চলে যেতেই রাজিয়া সুলতানা বাড়ির ভেতরে চলে যান। এখন কোণে বিদায় হবে, বিদায় ক্ষণ হয়ে আসছে যত, তত সবার মনটা বিষাদে ছেয়ে যাচ্ছে। তাসনিমের বুক ফেটে কান্না পাচ্ছে। তহমিনা বেগম মেয়ের সামনে আসতেই তাসনিম মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। ও তহমিনা বেগম মায়ের সামনে যতই শক্ত থাকার চেষ্টা করছে ততই যেন ভেতরে ভেতরে ভেঙে পড়ছেন। তহমিনা বেগমের চোখের কোলে জমে থাকা নোনা জল মুহূর্তেই গাল বেয়ে পড়ল।
তহমিনা বেগম মেয়েকে সান্ত্বনা দিয়ে বললেন, কান্না করো না সোনা, কালকেই তো আসছো। তোমাকে এভাবে কান্নাকাটি করতে দেখতে সবারই খুব খারাপ লাগছে। পাশে তুলি দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। জান্নাত বেগম নাতনির সামনে দাঁড়িয়ে মাথায় হাত রাখলেন। তাসনিম দাদিমণিকে জড়িয়ে ধরে শব্দ করে কান্না করতে থাকে। তহমিনা বেগম তুলির কাঁধে হাত রেখে বললেন, মেয়েটা এত কান্না করছে, মাথা ধরে যাবে তো। ও বাড়িতে প্রথম দিন একলা একলা মন খারাপ হবে ভীষণ। তাই বলছি তুই আর লিয়া সাথে যা, কেমন? তাহলে ওর একটুও ভালো লাগবে। তুলি নাক টেনে নিয়ে বলল, লিয়া যাবে না হয়তো। আর নতুন কুটুম বাড়ি, আমি এভাবে একা যেতে পারবো না, কাউকে তেমন চিনি না। আমি লিয়াকে বলছি, আমি বললে লিয়া যাবে। থেমে এদিক ওদিক তাকিয়ে তহমিনা বেগম ফের বললেন, লিয়া কই দেখছি না যে। লিয়াকে ডেকে আন, আমি বলে দেখি। তুলি ঠিক আছে বলে। জারিপার লিয়া পাশাপাশি দাঁড়িয়ে। লিয়া রাজিয়া সুলতানার পেছনে ভেতরে আসতে নেয়। এমন সময় জারিপ পিছু ডাকে। লিয়া বিরস মুখ করে পিছন ফিরে তাকায়। জারিপ লিয়ার দিকে এগিয়ে আসে কিছু বলার জন্য। জারিপ বলার আগেই লিয়া শান্ত কণ্ঠে প্রশ্ন করে উঠল, আপনি আন্টিকে এসব বলতে বলেছেন আব্বুকে রাজি করাতে? আপনি বলেছেন আন্টি আঙ্কেলকে। জারিফ সহসা বলে উঠল, না, আমি মাকে সরাসরি বলিনি, তবে হয়তো পরোক্ষভাবে বলেছি। মানে? মা গতকাল রাতে আমার রুমে এসে প্রথমে ভালো মন্দ কথাবার্তা বলে, অবশেষে বলে, কালকে যেহেতু লিয়াদের বাড়িতে যাচ্ছি, তাই লিয়ার আব্বুকে বলবো লিয়াকে আমাদের কাছে নিয়ে আসার কথা। নিজের বাড়ির বউকে এভাবে বাপের বাড়ি রাখা মোটেই ভালো লাগছে না। তাই ভাবছি দ্রুতই তোদের বিয়ের কথা সবাইকে জানিয়ে নিয়ে আসবো লিয়াকে। জারিফের কথার মাঝে লিয়া বলল, আন্টি যে মান অভিমান কথাটা বলল, আপনি না বললে জানলো কি করে? জারিফ বিরক্ত হলো, গম্ভীর গলায় বলল, ও লিয়া, কথা ফিনিশ করতে দিবে তো? মা যখন তোমাকে আনার বিষয়ে বলছিল, তখন আমি বলি লিয়া এখনো অনেক ছোট, এখনো অনার্সে ভর্তি হয়নি, তাই ওয়েট করা যাক। এখন যেভাবে চলছে এভাবেই চলুক, 3-4 বছর পর লিয়াকে আনা যাবে। একটু সময় নিয়ে জারিফ বলল, যদিও কথাগুলো আমার মনের থেকে বলা ছিল না, তবুও মাকে এমনটা বলেছিলাম, কারণ তোমার জিত সম্পর্কে আমি অবগত আছি। তবে কি জানো, মায়েরা তাদের সন্তানের মনের কথা বলতে পারে, তাদেরকে মুখ ফুটে কিছু বলতে হয় না। মা হয়তো আন্দাজ করতে পেরেছে, সেই আন্দাজ থেকেই তোমাকে এরকমটা বলেছে। তবে লিয়া, আমি কখনো তোমাকে জোর করব না। মা বলেছে এই জন্য তোমাকে রাজি হতে হবে এমন নয়। তুমি চিন্তা ভাবনা করে দেখো, তোমার যা ভালো মনে হয় তাই করবে। তোমাকে সরাসরি না করতে হবে না, আমি অন্যভাবে মাকে বুঝিয়ে বলবো। আমি কস দেখিয়ে সময়টা বাড়িয়ে নেব, তোমার কথাই থাকবে। জারিফ 2 হাত প্যান্টের পকেটে গুজে শটান দাঁড়ালো। শান্ত নজর জোড়ালি আর হরিণী চোখে রেখে শান্ত শীতল গলায় বলল, আমার মায়ের এভাবে বলায় তুমি কি আমাকে দায়ী করছো? ভাবছো কি আমি মাকে উকিল নিযুক্ত করে বাবাকে দিয়ে আঙ্কেলকে রাজি করিয়েছি? লিয়া কপালে পোগার ভাঁজ ফেলে জারিফের মুখশ্রীতে শান্ত চাহনিতে চাইল, ঠোঁট প্রসারিত করে বলল, সো ফ্রেন্ডস, এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী গল্পটুকু দেখতে চাইলে
অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং নিত্য নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।